আচ্ছা। শুরুতে আমরা ছোট্ট একটা টপিক দেখে ফেলি, যেটা এক্সট্রা আর কি আমাদের দরকার হয় অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে। দেখা যায় যে এমন হইতে পারে অন এভারেজে প্রতি 10টা প্রজেক্টের মধ্যে একটা দুইটা প্রজেক্টে এমন দরকার হয় যে ক্লায়েন্ট বলে আমার একটা পপ আপ লাগবে, আমি একটা অফার দিতে যাচ্ছি, এই অফারটা কেমনে শো করবো সবাইকে, আমি নতুন একটা আপডেট আনছি, এই আপডেটটা সবাইকে কিভাবে শো করবো, এরকম কিছু একটা। ঠিক আছে। সো এরকম যখন দরকার হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটা ক্লায়েন্টের কাছে ইনফো নিয়ে এই জিনিসটা বিভিন্ন ওয়েতে আমরা দেখাইতে পারি। এর মধ্যে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে একটা পপ আপ দিয়ে শো করানো। পপ আপটা কেমন? ধরেন আপনার কেউ একজন আপনার ওয়েবসাইট ভিজিট করলো, রাইট? যখন আপনার ওয়েবসাইট ভিজিট করলো, ভিজিট করার পরে তাকে একটা কিছু বা কোন একটা পপ আপ চলে আসলো, একটা বক্স চলে আসলো ওয়েবসাইটের উপরে, যেই বক্সটাতে কোন একটা ইনফরমেশন দেখানো হচ্ছে। লাইক আমি যদি মোস্ট রিসেন্ট একটা প্রজেক্ট দেখাই আপনাদেরকে, যেটাতে পপ আপ অ্যাড করে দিছি, যে প্রজেক্টটাতে পপ আপ কাজ ছিল, হ্যাঁ। সো আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, নট শিওর আমাকে একবার দেখাইছে, আবার দেখাবে কিনা। পপআপের এটাও একটা ব্যাপার আছে, বিভিন্ন ধরনের সেটিং হয়। এই সেটিং গুলোর কারণে যেমন হইতে পারে যে আপনি তাকে একবারই দেখাবেন, আবার হইতে পারে যে আহ, যখন এখানে ভিজিট করছে আপনি তাকে 30 সেকেন্ড পরে দেখাবেন, এরকম অনেক কিছুই ব্যাপার থাকে, হ্যাঁ। এসছি, এই যে পপআপ, এটা একটা পপআপ না? জি ভাই। আচ্ছা, আমি চাইলে এটা কেটে দিতে পারি। আমি চাইলে এখান থেকে ক্লিক করে আমাকে যে অফারটা দিচ্ছে, এই অফারটা আমি এভেল করতে পারি। ঠিক আছে। এই প্রজেক্টটা শেষ হয় না এখনো, আর কিছু কাজ বাকি আছে। এটাতে আমি প্রায় $150 কাজ, যেটা এআই দিয়ে করছি। জাস্ট এআই থেকে কনভারসেশন করে এআই কে প্রজেক্ট বুঝাইছি, দেন আমাকে সে এই জিনিসগুলো গাইড করছে। আমি যা বলছে ও হুবহু তাই করার পরে জাস্ট ছোট্ট কিছু কোড দিয়ে দিয়েছি, আমি কোড বসাই দিছি, কাজ হয়ে গেছে। এখানে আপনারা যদি দেখেন, দেখতে পারবেন এখানে একটা সেকশন ছিল, একটা পার্ট ছিল যে আমি কোথা থেকে ভিজিট করছি, তাই না? এই লোকেশনটা কিন্তু আপনি যেখান থেকে ভিজিট করবেন আপনাকে ওই লোকেশনই দেখাবে, আপনারা ট্রাই করতে পারেন। ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি নিজে তৈরি করছি। এটা আমার জন্য নতুন, আমি এরকম কোনো কিছু আগে এরকম ব্যানার সিস্টেম অ্যাড করি নাই। বাট হ্যাঁ, এটা দেখেন, আপনি যদি ভিজিট করেন আপনি দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস সাইটটা। ওয়ার্ডপ্রেস হলে সহজ ছিল, একটা প্লাগইন ইউজ করলে হয়ে যেত। এই সাইটটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মের সাইট, কেউ ভিজিট করতে চাইলে করতে পারেন। জুমেন্ট্রিতে দিয়ে দিছি, ওখানে গেলে আপনি দেখতে পারবেন, আপনাকে দেখাচ্ছে যে আপনি কোথা থেকে ভিজিট করতেছেন। সেটা জাস্ট আমি এআই ইউজ করে করছি পুরোটা। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা বুঝতে পারলাম এআইটাকে কি করতে হবে, অ্যাডপ্ট করতে হবে, স্কিপ না, তাই না? এর থেকে বেশি পাওয়ারফুল হয়ে যেতে হবে এরকম কিছু না, এআই কে ব্যবহার করতে হবে আমাদের কাজে। আমরা যদি এআই কে আমাদের কাজে ব্যবহার করতে পারি, তাহলে এখান থেকেও বেনিফিট নেওয়ার অনেক বড় একটা স্কোপ আছে। আর একটা নতুন মানুষ এসে আপনার থেকে ভালো এআই তে কাজ করবে, এই জিনিসটা পসিবল না, কারণ আপনি অলরেডি অনলাইন সম্পর্কে অনেক কিছু জানেন, ওয়েবসাইট সম্পর্কে আপনার আইডিয়া তাদের থেকে ভালো। আপনি এআই কে ভালো বুঝাইতে পারবেন আপনার কি লাগবে। ঠিক আছে না? ক্লায়েন্ট কিন্তু বুঝে না তার আসলে কি লাগবে, কি বলে সে বুঝাবে। ঠিক আছে না? ক্লায়েন্ট আমাকে বলতেছিল একটা বক্স হচ্ছে ওভারল্যাপ করবে ওয়েবসাইটটাকে, বাট এটা তো আসলে পপ আপ, একটু আগে যেটা দেখাইলো। বাট ও আমাকে বলতেছিল একটা বক্স ওভারল্যাপ করবে, চাইলে সে এটাকে ক্লোজ করে দিতে পারবে। কারণ এই ব্যাপারটা কিন্তু বোঝা টাফ, বাট আপনি যদি একটু ভালো করে থিঙ্ক করেন, এই জিনিসটা পপ আপ নিজেই বুঝে ফেলতেছেন, তাই না? দেন আপনি তাকে বলতে পারেন, হ্যাঁ আমি এটা করে দিতে পারবো, এতটুকু এই করে দিব, এতটুকু খরচ করবো তোমার। তার যখন দেখা যাবে সে অটোমেটিকলি বুঝে ফেলবে যে কে আসলে কাজটার জন্য ক্যাপেবল। চলেন আমরা শিখি এই পপ আপটা কিভাবে করে, যখন ক্লায়েন্ট আমাদের কাছে বলবে এরকম কোনো কিছু। আচ্ছা, এইটা একটা জিনিস বোঝা উচিত, পপ একটা স্কিল শিখলাম, দেন ওটার অল্টারনেটিভ ওয়ার্ড গুলো শেখা উচিত। পপ আপ অল্টারনেটিভস ওয়ার্ডস, পপ আপের অল্টারনেটিভ ওয়ার্ডস কতটুকু আছে আই এম নট শিওর, বাট তারপরে এই যে ডায়ালগ বক্স, ওভারলে, মেসেজ, অ্যালার্ট বক্স, এইটা অনেক পপুলার ক্লায়েন্টের ক্ষেত্রে, তারা এটাকে অ্যালার্ট বক্স বলে। ঠিক আছে, মানে চলে আসে অ্যালার্ট করে। আর আরটা হচ্ছে ওই যে এটা বলে ওভারলে উইন্ডো। ঠিক আছে, সেখান থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় এগুলো আসলে কি। সেরকম যেই স্কিলটা আমরা শিখি, এই স্কিলের অনেক অল্টারনেটিভ ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলো বোঝা উচিত। যেমন ল্যান্ডিং পেজ, সো ল্যান্ডিং পেজে অনেকগুলো অল্টারনেটিভ ওয়ার্ড আছে। ঠিক আছে, এর মধ্যে লিড ক্যাপচার পেজ আছে, তারপরে আপনার হচ্ছে স্কুইজ পেজ আছে, এগুলো আছে এখানে, দেখি এখানেই পাবেন। হোম পেজ, ওকে, ডেস্টিনেশন পেজ, লিড ক্যাপচার পেজ, ক্লিক থ্রু পেজ, তারপর কি লঞ্চ পেজ, স্কুইজ পেজ, এই দিকটা যেটা বললাম। তারপর হচ্ছে এখানে আরো অনেকগুলো আছে, তাই না?
অপটিন পেজ, থ্যাংক ইউ পেজ, এরকম অনেক পেজ বলে। সো ক্লায়েন্ট এসে কিন্তু ল্যান্ডিং পেজ তার জানা থাকার কথা না, তার কি জানা থাকার কথা, সে হয়তো অলরেডি যদি এই সার্ভিসটা ইউজ করে থাকে, সে তো কারো কাছে শুনছে, আদারওয়াইজ সেই যেইখান থেকে কোনো একটা ওয়ার্ড হয়তো ইউজ করবে যেটা তার কাছে মেক সেন্স করে। সো এটাও কমিউনিকেশনের অনেক বড় একটা পার্ট, যে ক্লায়েন্ট কি চাচ্ছে এই জিনিসটা বোঝা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ল্যান্ডিং পেজটা, সরি আমরা কি করতেছিলাম, পপ আপ করতেছিলাম, রাইট? আচ্ছা, পপ আপটা কিভাবে করতে হয়, টেমপ্লেট থেকে পপ আপ অপশনে চলে যাবে। আচ্ছা, পপ আপটা আমরা কোথায় দেখাবো, কিভাবে আসবে, এগুলো পরে করবো, আগে ডিজাইনটা করে আসি। আচ্ছা, পপ আপটা করার জন্য যখন পপ আপে চলে আসছি, আচ্ছা আমরা কি পপ আপ করছিলাম অলরেডি? হ্যাঁ ভাইয়া, একটা দেখাইছিলেন, আমি কোশ্চেন করছিলাম নেক্সট ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, তখন জাস্ট দ্রুত দেখাই দিছি নাকি? হ্যাঁ ওকে, ঠিক আছে, তাহলে তো আজকে আরো সহজে বুঝতে পারবেন। সো অফার, অফার পপ আপ ক্রিয়েট টেমপ্লেট, সেম ওয়ে যেটা আগে দেখাইছি, জাস্ট আজকে আর একটু বিস্তারিত দেখাই দিব। আচ্ছা, এখানে কিছু আমাকে এক্সাম্পল দেখাবে যেগুলো আমি চাইলে রেডিমেড এগুলো নিয়ে ইউজ করতে পারি, সমস্যা নেই। যদি এগুলো না নেই, সেক্ষেত্রে আমি ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা একটা প্রবলেম, এরকম যদি আসে তাহলে এটা প্রবলেম। আই থিঙ্ক আমাদের এলিমেন্টর ভার্সন চেঞ্জ করতে হবে, এটা থেকে ইস্যু হচ্ছে কোনো একটা। আচ্ছা, 20.1 তো এটা ফেলে দিই, আমি নতুন একটা ভার্সন নেই, দেখি ওটা যেটা কাজ করবে এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে অনেক ভার্সনের কিছু কিছু না কিছু একটা প্রবলেম থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট ভার্সন গুলো ট্রাই করতে হবে। আর যে ভার্সন গুলো আমি দিচ্ছি ওগুলো কালেক্ট করে রেখে দিবেন, যেগুলো কাজে লাগবে, অথবা আমাদের ডেভেলপার জোন যে সাইট আছে ওখানে তো আপনার সবসময় লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছেন। ভাইয়া, আমি একটা প্রসঙ্গক্রমে কথা বলি। বলেন। এই এই আমরা যে এলিমেন্টর প্রো যেটা ইউজ করছি, হুম হুম। এটা তো ক্লায়েন্টের সাইটে ব্যবহার করা যাবে না। যাবে না। তো আমরা যদি এরকম করি, এটা দিয়ে যদি কোনো সেকশন ডিজাইন করে সেটাকে এক্সপোর্ট করে নিই, করে হুম। ক্লায়েন্টের সাইটে যদি এটাকে জাস্ট ইম্পোর্ট করে নিই, সেক্ষেত্রে গুড কোয়েশ্চেন, করা যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের ডিজাইনে কোনো প্রবলেম হচ্ছে না। আপনি যদি ওই যে লাইসেন্স ভার্সন যে সাইটটা আছে সেখানে নিয়ে তুলে দেন, এটা কোনো সমস্যা নেই। না, ওই সাইটে তো মনে করেন যে এলিমেন্টর প্রো নাই। এলিমেন্টর প্রো না থাকলে প্রোর যে কাজটুকু ওটুকু কাজ করবে না, ও, এটাই ব্যাপার। ঠিক আছে, প্রো নিতে খুব কষ্ট না, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সো এইখানে আমি আগে এলিমেন্টরটা ইনস্টল করি, তারপর দেখাই দিচ্ছি প্রো যদি নিতে চান, সবার জন্য এফোর্ডেবল এরকম কোন একটা সলিউশন দেখাই দিচ্ছি, নিতেই হবে এমন কিছু না, বাট দ্যাটস এ গুড অপশন, আমি নিজেও ইউজ করি। কারণ আমি নিজে আগে পারচেস করতাম 1000 লাইসেন্স, দেন ওগুলো ইউজ করতাম। বাট এর থেকে দেখি আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, বাট এটা আমি অফলাইন করে দেখাচ্ছি। অলরাইট, সো আমরা এলিমেন্টর প্রো একটা ইনস্টল করে ফেলছি। এটা, এই ভার্সনটা আমরা দেখি কাজ করে কিনা। টেমপ্লেট, এখান থেকে পপ আপ অপশনে চলে যাব, অ্যাড নিউ, এখান থেকে আমরা পপ আপের নাম দিলাম ধরেন অফার পপ আপ। এখানে আমাকে কিছু রেডিমেড টেমপ্লেট দেখাবে যেগুলো নিয়ে আমি ডিরেক্টলি ইউজ করতে পারি, আদারওয়াইজ আমি নতুন করেও ডিজাইন করতে পারি। এই যে এখানে আমি ধরেন আমার মতো করে ডিজাইন করবো। So, শুরুতে আমি একটা বক্স নিয়ে নিলাম, দেন এটার মধ্যে আমি একটা কন্টেইনার নিলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, দুইটা কন্টেইনার নেই, সো এটার পাশাপাশি করে দেই। এটাকে ডুপ্লিকেট করলে এখন পাশাপাশি চলে আসলো। এই পাশে আমি একটা ইমেজ নিলাম, আর এই পাশে ধরেন বাকি কন্টেন্ট গুলো নিব, একটা হেডলাইন, ছোট কিছু টেক্সট, এরকম। আচ্ছা, আর তারপরে একটা বাটন নিতে পারি, পপ আপ দিলে এখানে ক্লিক হিয়ার বা এরকম কিছু দিল। এখানে ইমেজ ইউজ করতে পারি, যদি স্পেসিফিক ইমেজ লাইন না দেয়। আন্ড্রো.কো নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে ইলাস্ট্রেশন নিয়ে ইউজ করতে পারেন, ইলাস্ট্রেশন যে কোনো ওয়েবসাইটে ইউজ করা যায়। এটার জন্য আমি এখানে চলে যাব, ব্রাউজ নাও, দেন এখান থেকে ক্লায়েন্টের যে ব্র্যান্ড কালার ওয়েবসাইটের ওটা সেট করব। দেন আমার যেটা দরকার ওইটা আমি নিব। So, আমি সার্চও করতে পারি চাইলে, আমার যে পারপাসে লাগবে, আমার লাগবে অফার, অফার রিলেটেড যে ব্যাপারটা আছে, এই গিফট এটা নিয়ে নিই। এটা আমরা ইমেজ হিসেবে দিলাম, ঠিক আছে, যেহেতু ক্লায়েন্টের স্পেসিফিক ইমেজ আমাদের কাছে নাই,
যদি থাকতো ওইটা ইউজ করতাম, সমস্যা নেই। আচ্ছা এটা একটু নিচে দেই, যেহেতু এই যে নিচে একটা লাইন আছে। অলরাইট, এখানে আমি দিয়ে দিলাম 20% অফার। এখানে কিছু লরম অপশন, গেট অফার নাও, এরকম কিছু, ফাইন। এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার সময় আমাকে কিছু কোয়েশ্চেন করবে। এটা যে আমি তৈরি করলাম, এটা কিসের জন্য তৈরি করলাম, ঠিক আছে, কার জন্য তৈরি করলাম। এটা এক পেজের জন্য হইতে পারে, এটা প্রত্যেকটা পেজের জন্য হইতে পারে, এটা কোনো স্পেসিফিক একটা পোস্টের জন্য হইতে পারে, কোন একটা স্পেসিফিক রিজনে হইতে পারে। সো এটা আমি কি করবো, অ্যাড কন্ডিশন বলতেছে ইনক্লুড, কোথায় আমি ব্যবহার করব। এখানে কি দেওয়া আছে, এন্টায়ার সাইট, মানে একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের সব জায়গাতে, সবগুলো পেজ আর আদার্স যেসব জায়গা আছে সেগুলোতে। অথবা আমি এটাকে কি করতে পারি, কমাই নিয়ে আসতে পারি, সিঙ্গুলারে যেতে পারি, একটা পেজে যেতে পারি, সেক্ষেত্রে সিঙ্গুলার, অল সিঙ্গুলার জায়গায় দিব কি পেজ। এখন এখানে অল পেজ, অল পেজ না, এখানে ক্লিক করলে আমাকে সার্চ করার অপশন দিবে। আমি এখানে লিখবো যে পেজটা আমার দরকার, দিলাম হোম। আমি হয়তো শুধুমাত্র হোম পেজে দেখাবো, সিলেক্ট করে দিলাম। এখন যদি সেভ করি তাহলে এই পপআপটা কোথায় দেখাবে, শুধুমাত্র এটা হোম পেজে দেখাবে। হ্যাঁ। আমরা কি করবো, এখান থেকে সেভ এন্ড ক্লোজ করবো, ঠিক আছে। আর নেক্সটে গেলে কি হবে, ট্রিগার অপশন দেখাবে। ট্রিগারটা হচ্ছে এটা দেখা, এটার মানে হচ্ছে কোথায় দেখাবে, আর ট্রিগার মানে হচ্ছে কখন দেখাবে। ক্লিক করলে দেখাবে, স্ক্রল করলে দেখাবে, নাকি 30 সেকেন্ড পর অটোমেটিকলি দেখাবে, নাকি পেজটা কেটে দেওয়ার সময় দেখাবে, কিছু ব্যাপার থাকে না ওইগুলা। আচ্ছা, আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স রুল। অ্যাডভান্স রুলস একটু পরে দেখবো, যেটা হচ্ছে একবার যদি কাউকে দেখাই ফেলে তাকে আর দেখাবে না, এরকম ব্যাপার স্যাপার। আচ্ছা, তো অলরেডি আমরা দিলাম শুধুমাত্র হোম পেজে দেখাবে, আমরা চাইলে এন্টায়ার সাইডও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে যে অপশন গুলো আছে, ট্রিগার, ট্রিগারের মধ্যে অপশন গুলো পড়লেই বুঝতে পারবো। অন পেজ লোড, পেজ লোড হওয়ার 0 সেকেন্ড পর, মানে সাথে সাথে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড দিতে পারি। 5 সেকেন্ড দিয়ে আমরা এখান থেকে নেক্সট, এটা আপাতত ধরার দরকার নাই, সেভ এন্ড ক্লোজ। সেভ করে ফেললাম। এখন যদি আমরা হোম পেজটা ব্রাউজ করি আমাদের সাইটের, আমরা দেখতে পারবো আমাদের সাইটটা আগের মতোই সব ঠিকঠাক আছে। বাট আমরা যদি ওয়েট করি 4-5 সেকেন্ড, তাহলেই পপআপটা চলে আসবে, ঠিক আছে। এন্ড এই পপআপটা আমরা চাইলে এখান থেকেও কাটতে পারি, পপআপটা বাইরে ক্লিক করেও কেটে দিতে পারি। ফাইন, একটা সিস্টেম বুঝলাম। আরো কিছু সিস্টেম আছে। এখন যদি আমি আবার কিছু এডিট করি, এখন যদি পাবলিশ করি, আমাকে কিন্তু ওই ডায়লগ বক্সটা আর দেখাচ্ছে না। তাহলে কিভাবে করব, এই যে আরো সাইনে ক্লিক করে এইখানে থেকে দেখেন সবগুলো অপশন আবার দেখাচ্ছে, ডিসপ্লে কন্ডিশন, ট্রিগার। আমরা তো ট্রিগার নিয়ে কাজ করবো, ডিসপ্লে কন্ডিশন তো দিয়েই দিয়েছি হোম পেজ। ট্রিগার ভাই যেখান থেকেও করতে পারেন। ট্রিগার অপশনে এটা অফ করে দিলাম। নেক্সট অপশন স্ক্রল, স্ক্রল কোন দিকে, নিচের দিকে 50% স্ক্রল। আপনি চাইলে ফুল দিতে পারেন, 100% স্ক্রল, পুরাটা স্ক্রল করে নিচে যাবে, দেন দেখাবে। 50% দিতে পারেন বা অন্যান্য অ্যামাউন্ট দিতে পারেন। আমি এটা দিয়ে আপাতত সেভ এন্ড ক্লোজ করতেছি। এখন এখানে রিলোড করলাম। এখানে আমি যতই ওয়েট করি, যতক্ষণই আমি থাকি, আমাকে আর এই পপআপটা দেখাবে না। কখন দেখাবে, যখন আমি স্ক্রল করে, এই যে এই জিনিসটা খেয়াল করেন, স্ক্রল বারটা এটা যখন 50% চলে আসবে, এই যে পপআপটা সাথে সাথে চলে আসবে। অলরাইট, নেক্সট কি আছে, ট্রিগার অফ করে দিলাম। অন স্ক্রল টু স্পেসিফিক এলিমেন্টস, কোন একটা জায়গায় যেখানে আমি চাচ্ছি স্পেসিফিকলি এইখানে আসলেই পপআপটা দেখাবে, প্রাইসিং টেবিলে আমি চাচ্ছি, প্রাইসিং টেবিলে যখনই আসবে তখন পপআপটা দেখাবে। এই ক্ষেত্রে শুধুমাত্র এইখানে কাজ না, এই পেজের ভিতরেও কিছু কাজ আছে, এডিট উইথ এলিমেন্টর। এটা তো বনিয়ামিনের কাছ থেকে কপি করেছেন। ফাইসুল আলম কিছু বলতে যাচ্ছেন নাকি আপনার মাইক আনমিউট করে এমনিতেই? সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অলরাইট, সো এই সেকশনের মধ্যে আমরা কি করব, অ্যাডভান্স অপশনে চলে গিয়ে এবার আমরা কি দিব, আগে আমরা আইডি নিয়ে কাজ করছি তাই না। এবার এখানে যে কাজটা, এই কাজটা করতে হয় ক্লাস নিয়ে। তো আমরা এখানে ক্লাসের মধ্যে যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো কিছু। অথবা আপনি স্পেসিফিকলি প্রাইসিংও লিখতে পারেন, শুধু প্রাইস লিখলাম। আপনি চাইলে প্রাইসিংও লিখতে পারেন, কারণ আইডির ব্যাপারটা পুরোই আলাদা, ক্লাসের ব্যাপারটাও আলাদা পুরোটা, ঠিক আছে। অলদো ক্লাস দিয়ে স্টাইল করা হয় এন্ড আইডি দিয়েও স্টাইল করা যায়, বাট আইডিটা হচ্ছে ইউনিক, ক্লাসটা রিপিটেডলি অনেক জায়গাতে ইউজ করা যায়, সমস্যা নেই। সো আমরা এখানে ক্লাস চাইছে, সিম্পল একটা ক্লাস নেম দিলাম, ওই ক্লাস নেমটা এখানে ইউজ করবো। বাট ইউজ করার একটা সিস্টেম আছে দেখেন, বলছে ডট দাও তারপরে তোমার ক্লাসের নেম দাও। সো আমরা প্রথমে ডট দিব, তারপর যে ক্লাস নেমটা ওখানে ছিল ওটা দিব। এইখানে কিন্তু ডট দেই নেই,
এখানে জাস্ট নর্মালি নামটা কল করছি, পাবলিশ করলাম। আমরা এখন আবার ভিউ পেজে চলে যাব। এখন আমরা এটা যদি 7 ক্লোজ করি, দেন এটা রিলোড করি, এখন আমরা স্ক্রল করতে করতে 50% হোক যাই হোক এগুলো কোনো ম্যাটার না, একমাত্র যখন এই প্রাইজিং টেবিলটা স্ক্রিনে আসবে তখন পপ আপটা শো করবে। আচ্ছা, নেক্সটে চলে যাই, আশা করি এগুলো বুঝতেছেন। নেক্সট হচ্ছে অন ক্লিক। অন ক্লিকটা হচ্ছে কোথায় ক্লিক করছে সেটা ম্যাটার না, ক্লিক, জাস্ট ক্লিক কাউন্ট করবে সে। আমি দিলাম 3টা ক্লিক, পেজের যে কোনো জায়গায় হইতে পারে, এটা কোনো বাটন হইতে পারে, ইমেজ হইতে পারে, টেক্সটের উপর ক্লিক হইতে পারে। ওভারঅল পেজের উপরে টোটাল 3টা ক্লিক যখন সে করে ফেলবে, একটা ক্লিক এখানে করলাম, একটা ক্লিক বাটনে করলাম, একটা ক্লিক ধরেন এখানে করলাম, এই যে পপআপটা শো করতেছে। নেক্সটে চলে যাই। এগুলো আশা করি এখন যেহেতু একবার বলে দিছি, এবার থেকে পড়লেই বুঝতে পারবেন। আফটার ইনঅ্যাক্টিভিটি ব্যাপারটা বুঝতেই পারতেছেন, যদি কিছু না করেন, মাউসও না নাড়েন, কিবোর্ডে কোনো বাটন না চাপেন, তাহলে 30 সেকেন্ড যখন পার হয়ে যাবে এই পিরিয়ডটা, তখন পপআপটা শো করবে। ঠিক আছে, সে প্রতিবারই যখন আপনি কাজ করা বন্ধ করে দিবেন সে সেকেন্ডস কাউন্ট করতে থাকবে, যখনই 30 সেকেন্ড হয়ে যাবে পপআপটা শো করবে আফটার ইনঅ্যাক্টিভিটি। আচ্ছা, এটা দান দেখাইলাম, এটা বুঝতে পারছেন। আফটার বা অন পেজ এক্সিট ইন্টেন্ট, এটা কি জিনিস? যদি পেজটা কেটে দিতে চায় তখন পপ আপ দেখাবে। ব্যাপারটা কিন্তু মজার, একটু দেখি। এমনি যত যাই করেন পপ আপ আপনাকে আর দেখাবে না, স্ক্রল করেন, ওয়েট করেন, যাই করেন পপ আপ দেখাবে না। এগুলোও কাজ করেন, কোনো সমস্যা নেই, বাট যখনই আপনি চিন্তা করবেন আপনার মাউসের মুভমেন্টও বুঝতে পারবে, কেটে দিবেন হয়তো, ওই যে দেখেন পপ আপ চলে আসছে। ম্যাজিক্যাল, রাইট? আচ্ছা, সো এরপরে কি আছে, ট্রিগারের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আছে অ্যাডভান্স রুল। অ্যাডভান্স রুলস এর মধ্যে ব্যাপার হচ্ছে কতবার দেখাবে না দেখাবে টোটাল। এই যেটা, এই অ্যাডভান্স রুল গুলো কাজ করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এইখানে কন্ডিশনটা এন্টায়ার সাইট থাকাটা জরুরি। এন্টায়ার সাইট মানে ওই পুরো ওয়েবসাইটের সব জায়গাতে যাতে পপ আপটা ফ্রিলি দেখাইতে পারে, সবগুলো পেজে যাতে দেখায়, তাহলে এইগুলো কাজ করবে। যেমন দেখেন, কোন পেজ মানে কয়টা পেজ ভিজিট করার পরে আপনাকে দেখাবে, 3টা পেজ ভিজিট করে ফেলছেন তারপর আপনাকে একটা অফার দিবে, এরকম কিছু। ঠিক আছে। তারপরে এখানে যে এসেছে এক্স সেশন, এটা যদি আপনার সাইডে লগ ইন রেজিস্টার অপশন থাকে, তাহলে কি হবে, আপনি প্রতিবার লগ ইন করলেন, বের হলেন, লগ ইন করে বের হলেন, তারপরে যে পপ আপটা শো করবে এরকম একটা লিমিট আপনি এখানে দিয়ে দিতে পারেন, 2বার 3বার। অলদো এগুলো ক্লায়েন্ট চায় না, পপ আপের ক্ষেত্রে এত কমপ্লেক্স পপ আপ নর্মালি দরকার হয়ই না ধরতে গেলে। ঠিক আছে। আপনার এক্স টাইম শো কতবার একজন ভিজিটরকে কতবার দেখাবে, 1বার 2বার 3বার এরকম কিছু। ঠিক আছে। আচ্ছা, কোন স্পেসিফিক ইউআরএল থেকে যদি আসে, তো আপনার সাইডে আমরা একটা স্পেসিফিক ইউআরএল রাখলেন, যে ইউআরএল এর মাধ্যমে যদি কেউ ওই ইউআরএল এ ক্লিক করে আসে ওয়েবসাইটে সরাসরি, মানে আগে থেকে ওয়েবসাইটে আসে তারপর ওই পেজে গেছে, ব্যাপারটা এরকম না, ডিরেক্টলি ওই পেজের লিংকে ক্লিক করে ওপেন করছে ওয়েবসাইটটা, তখন দেখাবে কিনা, তাহলে এই ইউআরএলটা এখানে দিলে তাহলে কাজ করবে। এখানে আরো সুন্দর সুন্দর লজিক আছে। হাইড ফর লগ ইন ইউজার, এটা ব্যাপারটা কখন কাজে লাগবে দেখি আপনার বলেন তো। এটা পপ আপ আমি কখন লগ ইন ইউজারের জন্য হাইড করব? ভাইয়া বলতে পারতেছি না। বলতে পারতেছি না, দেখেন। ধরেন আপনি অলরেডি একটা জায়গাতে একটা অ্যাকাউন্ট করছেন, রাইট? এখন তার একটা পপ আপ করছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট টু গেট 10% ডিসকাউন্ট অন ইউর ফার্স্ট পারচেস। এখন ব্যাপারটা চিন্তা করেন, আপনি অলরেডি অ্যাকাউন্ট করছেন, আপনি এক্সিস্টিং ইউজার, এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে 10% ডিসকাউন্ট দেবে, এটাকে আসলে আপনাকে দেখানোটা রিলিভেন্ট? না। তাহলে ওইরকম পপ আপ যদি হয় তাহলে হাইড করে দিব, লগ ইন ইউজারকে এটা দেখাবে না। ঠিক আছে না? তো তাহলে কি করবে, যে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে আবার অ্যাকাউন্ট করবে, সো এটা কি ভালো হইলো? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট একটা পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, সো এরকম হচ্ছে ব্যাপার। আর তারপর হচ্ছে অন ডিভাইস, ডিভাইস ভেদে করতে পারেন, ফোনের জন্য আলাদা পপ আপ, তারপরে হচ্ছে আপনি ডেস্কটপের জন্য আলাদা পপ আপ, এই যেরকম। ঠিক আছে। এটা 3টাতেই আছে, আপনি চাইলে হইতে পারে ডেস্কটপের জন্য রাখলেন, এই 2টা কেটে দিলেন, এই 2টার জন্য আবার আলাদা পপ আপ বানায় ওইটা আবার ডেস্কটপ কেটে দিলেন, বাকি 2টা রাখলেন। ঠিক আছে, রেসপন্সিভ যে লজিকটা আমরা করছিলাম। আচ্ছা, শো অন ব্রাউজার্স, কোন স্পেসিফিক ব্রাউজারও দেখাইতে পারেন, হইতে পারে গুগল ক্রোম ব্রাউজার, আপনি একটা এক্সটেনশনের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, একটা এক্সটেনশন আপনি ছাড়ছেন হয়তো বা, তখন কি হইতে পারে, অ্যাড অন ইউর ক্রোম ব্রাউজার, এরকম কিছু একটা দিতে পারেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র তো আপনি চান যে ক্রোম ব্রাউজারেই দেখাক, তাই না? কাস্টম দিয়ে যেখান থেকে অ্যাট্রিবিউটে গেলে দেখবেন ব্রাউজার গুলো আছে,
এখন এখানে চার পাঁচটা ব্রাউজার আছে যেগুলা ওয়েল নোন, ওগুলো থেকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র ওই ব্রাউজারেই পপ আপটা দেখাবে। অথবা এটা হইতে পারে আপনি শুধু চান ক্রোম থেকে ভিজিট করুক, ঠিক আছে না? তো তখন আপনি কি করতে পারেন, একটা পপ আপ বানাইলেন, ক্রোম ছাড়া বাকিগুলো সিলেক্ট করে দিলেন এরকম, ইউ আর প্লিজ ইউজ ক্রোম ব্রাউজার ফর বেটার ভিউ এরকম। সেটা ক্রোম ছাড়া বাকি যে কটা আছে সবগুলোতে আপনি এটা দেখাই দিলেন, তাহলে কি হলো, ক্রোম ছাড়া অন্য ব্রাউজার দিয়ে ভিজিট করলে তাকে একটা পপ আপ দেখাবে যে ক্রোম ব্রাউজার দিয়ে ভিজিট করো, কিছু উল্টা পাল্টা ব্রাউজার ইউজ করতেছে এরকম, ঠিক আছে? আচ্ছা, শিডিউল ডেট এন্ড টাইম এটা তো বুঝতেই পারছেন, কোন স্পেসিফিক ডেটে শুরু হবে এরকম কিছু একটা স্টার্ট এন্ড এন্ড টাইম দিয়ে দিতে পারেন। হইতে পারে যে আপনি ঘুরতে চলে গেছেন, বাট আপনি চান যে অমুক তারিখে একটা ডিসকাউন্টের একটা পপ আপ বা কিছু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে সাইটের মধ্যে, আর 24 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে এই পয়েন্টটা। তো সেই ক্ষেত্রে আপনি টাইম জোনটা সিলেক্ট করার ব্যাপার আছে, ভিজিটর সে ভিজিট করছে তার হিসাবে নাকি সাইটের হিসাবে, বুঝছেন? আহ আচ্ছা, আমার একটা টেক্সট আছে, আমি একটু রেসপন্স করে নেই, হ্যাঁ? জানেনই তো ক্লায়েন্টদেরকে তো আর ওয়েট করানো যায় না, আপনাদেরকে ওয়েট করালে তো আই থিঙ্ক মাইন্ড করবেন না, রাইট? আচ্ছা।
সাইফুল ভাই, ফয়সুল ভাই আছেন আপনারা? জি, আছি। আচ্ছা ভাই, ওই যে যেটা জানতে চাইছিলাম সেটা হইতাছে কি, এই যে শপিফাইয়ের যে পপ আপ গুলো আসে না, ওগুলা কিভাবে করে? শপিফাইয়ের শপিফাই পপ আপ মনে হয় বিল্ড ইন আছে, আমি ঠিক খেয়াল নাই। সেটিংসে গেলে ওই যে এটা কি বলে, যেভাবে ডিসকাউন্ট কুপন যেভাবে বানায় না, জি ওইভাবে জি। মনে হয় পপ আপ বানানো যায়। আলমগীর ভাইকে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবো। কারণ ওইসব সাইট গুলাতে বেশিরভাগ পপ আপ গুলা দেখা যায়, হুম। ই কমার্স সাইট গুলাতে। ইয়েস। একটা ওয়েবসাইটে ঢুকছিলাম, দেখি কি যে প্রতিটা পেজে পেজে ঢুকলে পপ আপ আসে, আবার প্রোডাক্টে ঢুকলেও পপ আপ আসে, অনেক পপ আপ আসে। বেশি আসলে আবার কাস্টমার বিরক্ত হয়। হ্যাঁ, এটাও আবার ঠিক। মাসুম ভাই আছেন নাকি? আক্তারুল ভাই আছেন? জি ভাই, আছে। ও ভাই, ঘুমায় যান না ভাই? ঘুমাইলে কি হবে? ঘুমানো যাবে না ভাই, ঘুমানো যাবে না এখন থেকে আর 3টা 4টা। আসলে ভাই জব করি তো ভাই, বুঝছেন, পার্ট টাইম, এর জন্য আর কি রাত্রে সময় দিতে পারি না। ওকে, সরি ফর দ্যাট। আচ্ছা, তোর সামনে এই ঝামেলায় পড়বেন, দোয়া করি। আহ কি যেন এই পর্যন্ত দেখাইছি, তাই না? তো স্টার্ট টাইম তো বুঝতেই পারতেছেন, কখন কোন দিন শুরু হবে। 22 তারিখে ধরেন শুরু হবে, 23 তারিখে শেষ হয়ে যাবে। তাহলে 24 ঘন্টা ভাই অবকাশ। আপনার মতন আমরাও এরকম এই যে ব্যস্ততা হইতে চাই ভাইয়া। এটাই তো দোয়া করলাম, যাতে আপনারা এরকম ব্যস্ত হয়ে যান, যাতে একটা কাজ জি করতে গিয়ে ভাইয়া। আটকে যান, ইনশাল্লাহ। করতে না পারেন। Okay. ঠিক আছে, সো এই হচ্ছে পপ আপের A to Z ডিটেলস। এইভাবে আপনি চাইলে স্পেসিফিক পেজেও দেখাইতে পারেন, আপনি চাইলে পুরো ওয়েবসাইটেও দেখাইতে পারেন। অল গুড। চলেন আমরা এখন আমাদের টপিকে চলে যাই। এটা আচ্ছা, এই যে এক্সট্রা এইগুলো দেখালে কি আপনাদের কষ্ট হয়? এগুলো তো আমি অ্যাসাইনমেন্ট দেই না, অলদো এগুলো দেই হচ্ছে যেগুলো ক্লায়েন্টের জন্য, যাতে আপনি কাজে লাগাইতে পারেন। কারণ না দেখালে আপনার টপিকটা ছোট হয়ে যাবে, আপনাদের জন্য হয়তো সহজ হবে, বাট দেখালে এই জিনিসগুলো শেখা হবে, এটা হচ্ছে ব্যাপার। কষ্ট হলে বলবেন, এগুলো স্কিপ করবো শুরুতে। অলরাইট, সো এখন যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, ধরুন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করলাম। ওয়েবসাইটের মধ্যে যে টপের যে জায়গাটা, এটাকে আমরা বলতেছি হেডার, রাইট? সো এই হেডারটা আমরা যদি চিন্তা করি, একটা ওয়েবসাইটের মধ্যে ধরে নেন একটা পেজ আছে, সেক্ষেত্রে আমি পেজের ভিতরে হেডার করলাম, পেজের ভিতরে ফুটার করলাম, হুইচ ইজ ফাইন। যদি এরকম হয় 5টা পেজ হয়, সেক্ষেত্রে আমি 5টা আলাদা আলাদা পেজে হয়তো বা আমাকে প্রত্যেকটা পেজে গিয়ে হেডারটা ডিজাইন করতে হলো, দেন বাকিটাকে ডিজাইন করলাম, লাস্টে ফুটার ডিজাইন করলাম। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট ওকে। যদি এরকম হয়, 20টা পেজ, 30টা পেজ, 50টা পেজ, 100টা পেজ একটা ওয়েবসাইটে হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা পেজে আমাকে হেডার ডিজাইন করতে হয়, প্রত্যেকটা পেজে ফুটার ডিজাইন করতে হয়, এটা কিন্তু হিউজ একটা হ্যাসেল। বাট বর্তমানে এলিমেন্টর একটা চমৎকার সুবিধা আছে, আপনি একটা পেজে একটা সেকশন কপি করে আরেকটা পেজে গিয়ে পেস্ট করতে পারেন, হুইচ ইজ ফাইন। তাহলে কি হবে, একটা পেজে আমি হেডারটা ডিজাইন করলাম, ওটা কপি করে করে বাকি পেজগুলোতেও বসাই দিলাম।
এভাবে চলবে, বাট এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই হেডারটা সারা জীবনই এমন থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। এমনও হইতে পারে ইন ফিউচারে ক্লায়েন্ট ছোট একটা আপডেট আনলো হেডারের মধ্যে, একটা কালার আপডেট আনলো, কোন একটা টেক্সট আপডেট আনলো, বা অ্যালাইনমেন্ট রিলেটেড কোনো আপডেট আনলো, বা রেসপন্সিভ একটা ইস্যু ছিল যেটা ফিক্স করলেন। এখন সেটা কি একটা পেজে ফিক্স করলেন এটাই এনাফ, শুধু হোম পেজে এডিট করলে, নাকি প্রত্যেকটা পেজ, ধরেন 100 পেজ ফর এক্সাম্পল, 100টা পেজে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে? ইয়েস। ইয়েস, অবশ্যই। 100টাতে কোথায়? তাহলে এটা ঝামেলা না? ইয়েস। ঝামেলা। সেই ক্ষেত্রে একটা চমৎকার সলিউশন আছে এলিমেন্টরের, সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট জিনিসটা হচ্ছে ডিজাইনটা থাকবে ড্যাশবোর্ডের মধ্যে, এটা আপনি রিপিটেডলি যে কোনো জায়গাতে ইউজ করাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করতে হয়, আসেন আমরা শিখি। সর্বপ্রথম আমরা একটু কিছু পেজ তৈরি করে ফেলি। আমাদের 1 2 3 4 5টা পেজ আছে। এটা যদি ড্রাফটে আছে, এটা আমাকে আমরা পাবলিশ করে দিই এটাকে। ঠিক আছে? তো আমাদের একটা পেজ বাড়লো। এই সবগুলো পেজ নিয়ে আমরা একটা মেনু তৈরি করব শুরুতে। মেনুটা ইম্পর্টেন্ট। সম্ভবত এটা কাস্টম লিঙ্ক সবগুলোই। আমরা একটু দেখি আমাদের মেইন মেনুর মধ্যে কয়টা পেজ আছে। 3টা পেজ আছে, আরো পেজ থাকলে ওগুলো অ্যাড করে ফেলি। এর বাইরে কি পেজ আছে? নিউ পেজ, প্রাইভেসি পলিসি, ধরে নিলাম এগুলো হচ্ছে আমাদের পেজেস। এগুলো নিয়ে আমরা হেডারটা ডিজাইন করব। আচ্ছা, হেডারটা ডিজাইন করব কোথায় থেকে? হেডারটা ডিজাইন করব টেমপ্লেট থেকে। মনোযোগ দিয়ে দেখি, একই সিস্টেমে আরো অনেক কিছু করা যায়। সো হেডারটা মনোযোগ দিয়ে দেখলে বাকিগুলো সহজ হয়ে যাবে। টেমপ্লেট থেকে আমরা কি করব? অ্যাড নিউ টেমপ্লেট। এখানে সিলেক্ট করব কি বানাচ্ছি, আমরা কি বানাচ্ছি? হেডার। নাম দিলাম মেইন হেডার। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, কেটে দিলাম। আমরা রেডিমেড কিছু নিচ্ছি না, আমরা নিজেরা তৈরি করব। তাহলে এখানে আমাদের যে হেডারটা হবে, এই হেডারটা আমি এখানে যা শুভ ডিজাইন করব। সো একটা লেআউট নিলাম। লেআউটের মধ্যে এইখানে আমি 3, এটা হচ্ছে ছোট রাখলাম। এখানে আমি একটা লোগো নিব। সাইট লোগো নিয়ে করতে পারেন। সাইট লোগো নিয়ে করলে হবে কি, সেক্ষেত্রে আপনাকে যেখানে চেঞ্জ লোগোতে গিয়ে লোগোটা হচ্ছে আপলোড করে দিতে হবে। এটা ওই সেম জিনিসই, এক জায়গাতে লোগো করে রাখলাম, পরবর্তীতে সাইট লোগো যত জায়গাতে ইউজ করবো এটা অটোমেটিকলি পেয়ে যাবে। ধরে নেন এটাই আমাদের লোগো। এখন সেভ চেঞ্জ, এটাও করতে পারেন, ডিরেক্ট ইমেজ নিয়েও করতে পারেন, সমস্যা নাই। এখন দেখবেন এখানে অটোমেটিকলি লোগোটা চলে আসবে এই যে। তারপরে এখানে কি আসে? এখানে আপনার সাইডের মেনুটা আসবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস মেনু। এখানে মেন মেনু ধরাই দেন, এই যে চলে আসলো। এটাকে ডিজাইন করেন আপনার সাইটে যেরকম ফিল, সাইটে যেরকম ব্র্যান্ডের ডিজাইনটা আছে ওইটাই ডিজাইন করেন। এখানে চাইলে একটা একটা বাটন রাখতে পারেন, যেটা আমরা করি নর্মালি ডিজাইন। হ্যাঁ, এইভাবে আমরা একটা হেডার ডিজাইন করলাম। So, আমাদের কাছে অলরেডি একটা হেডার ছিল এখানে। এখন তার পেজের ভিতরে হেডার রাখার দরকার নাই, তাই না? আমরা তো টেমপ্লেট থেকে করতেছি। এই পেজের ভিতরে যেগুলো আছে, ইনবিল্ট হেডার যেগুলো আমরা পেজের ভিতরে করছি, এগুলো তার হেডার না, এগুলো আসলে সেকশন। সেগুলো ফেলে দিব। আমি শুরুতে একটা কাজ করি, যেহেতু আমাদের কাছে অলরেডি রেডিমেড ডিজাইন ছিল, এটা কপি করে রেখে এটা ফেলে দিই। তাহলে পেজের মধ্যে হেডার থাকলো না, আমি এইখানে এটা নিয়ে আসি। একই কথা ডিজাইনও করতে পারি, যেহেতু ডিজাইন করা ছিল ওইটাই জাস্ট এখানে ইউজ করলাম। আচ্ছা, এটা তো বুঝছি নাকি কনফিউজ? এগুলো বুঝতে হবে, হ্যাঁ, কি করতেছে এটা ধরতে পারতে হবে। অন্য অতটুকু অন্তত আপনারা এখন শিখে ফেলছেন। আচ্ছা, এখন এই হেডারটা কি করলাম, ধরেন এইটা আমি ডিজাইন করে ফেললাম। এটা আমি কি করব? আচ্ছা, এখানে আমি এই মেনুটা চেঞ্জ করতে হবে। মেনুটা তো স্ক্রলিং মেনু, স্ক্রলিং মেনু তো পুরো ওয়েবসাইটের জন্য না, এটা শুধুমাত্র একটা পেজের জন্য। এই যে, এটা আমাদের পাবলিশ। পাবলিশ করার পরে যে কন্ডিশনের ব্যাপারটা আসছে, কোথায় আমি এই হেডারটা ইউজ করতে চাই? এই হেডারটা কি সবগুলো পেজে থাকবে, নাকি স্পেসিফিক 5টা 10টা পেজে থাকবে, নাকি কোনো একটা স্পেসিফিক একটা পেজে আমি রাখতে চাই? অ্যাড কন্ডিশন, নর্মালি এন্টায়ার সাইট, মানে সবগুলো পেজে থাকা উচিত। সেভ এন্ড ক্লোজ। ভাইয়া এমন যদি হয় আমি সবগুলো পেজে দেখাতে চাই, বাট স্পেসিফিক কোনো পেজে এটা দেখাতে চাই দেখাতে না। চাই না, বা স্পেসিফিক পেজের জন্য আলাদা হেডার রাখতে চাই, তাই না? জি। এটাও পসিবল, এটা আমরা দেখবো, একটু পরেই দেখবো। আগে এটা বুঝে তারপরে আমরা ওটাতে যাবো। আচ্ছা, এবার আমি যদি রিলোড করি, এখানে হেডার চলে আসার কথা, বাট হেডারটা আসলো না কেন? একটু চিন্তা করেন তো, কেন আসলো না?
শুরুর দিকে আমরা পেজটা বিল্ড করার জন্য কি এমন করছিলাম যাতে করে হেডার না আসে বা আসলো না কেন, কি মনে হয়? টেক্সটে ভুল হয়েছিল ভাই। হুম হুম। সেটিংসে মনে হয় ড্যাশবোর্ডের সেটিংসে কি একটা করেছিলেন, ভুলে গেলাম। আচ্ছা, আমরা টেমপ্লেট সিলেক্ট করছিলাম, মনে আছে না? টেমপ্লেট কি ছিল? এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাসের মূল কাজটাই তো ছিল যাতে ও আচ্ছা। পেজের মধ্যে কিছু না আসে, মনে আছে না? জি জি। তো এইটাই হচ্ছে চেঞ্জ করতে হবে, যে টেমপ্লেট এটাকে কি করবে এবার, এলিমেন্টর ফুল উইথ, আশেপাশে কিছু আসবে না, বাট উপরে নিচে হেডার ফুটার আসতে পারবে। সেভ, ভিউ পেজ। তাহলে বাকি পেজগুলো সেম কাজ করতে হবে না? এই যে চলে আসছে না? এটা কিন্তু পেজের অংশ না, এবার কি থেকে আসছে এটা? টেমপ্লেট। টেমপ্লেট থেকে আসছে, আমাদের হেডার টেমপ্লেট থেকে। আচ্ছা, এবার একটা কাজ করব, ড্যাশবোর্ড পেজ, প্রত্যেকটা পেজকে ওই সেম কাজ করবে, যে এলিমেন্টর, এটা দ্রুত করার জন্য এডিটে না গিয়ে কুইক থেকে করতে পারি, এলিমেন্টর ক্যানভাসকে ফুল উইথ করে দিব। বাকিগুলো সেম কাজ করব যাতে এরাও অটোমেটিক একটা হেডার পেয়ে যায়। তাহলে এখন থেকে আমরা যেই পেজই করব, টেমপ্লেট সিলেক্ট করবো, এলিমেন্টর ফুল উইথ ক্রিয়েট করার সময়, তাহলে অটোমেটিকলি সরকারিভাবে সবাই হেডারটা পেয়ে যাবে। এই যে চলে আসছে হেডার। তো বাকি পেজগুলো ভিজিট করি আমরা, বাকি পেজগুলোতে এই যে হেডার পেয়ে গেছি। আচ্ছা, এই পেজের মধ্যে দুইটা হেডার কেন আসলো? একটা মনে হয় আগে থেকে ছিল। হ্যাঁ, এটা পেজের অংশ, তাই না? জি। এটা আসলে মূলত হেডার না, এটা একটা সেকশন। সেকশন, রাইট। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এটা এডিট এলিমেন্টর গিয়ে ফেলে দিই। এখন একটা ব্যাপার খেয়াল করেন, এই দুইটা হেডারের মধ্যে যদি আমরা আসলেই চিন্তা করি, এই দুইটা হেডারের মধ্যে আসলে কোন হেডারটা এই পেজের জন্য মানাইছে, উপরেরটা নাকি নিচেরটা? ভাই আমার মতে নিচেরটা। নিচেরটাই মানাইছে, তাই না? তাহলে নিচেরটা নিচেরটা। থাকলে ভালো হইতো না? যেহেতু এটা একটা পেজ, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা নর্মালি যেটা করলাম না, এলিমেন্টর ফুল উইথ না দিয়ে এলিমেন্টর ক্যানভাস, ওইখান থেকে করতে পারি, এখান থেকে এলিমেন্টর ক্যানভাসই রেখে দিতে পারি। তাহলে কি হইলো, অটোমেটিকলি হেডারটা আসলো না, পেজের অংশ হিসেবে থেকে গেল। এটা একটা সলিউশন, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, 100 পেজের মধ্যে এমন হইতে পারে না যে 10টা বা 15টা পেজের মধ্যে হচ্ছে একটা ডিফারেন্ট হেডার, আর বাকি সবগুলো পেজে মেইন হেডারটা আছে। তো সেক্ষেত্রে সবগুলো পেজকে এলিমেন্টর ক্যানভাস রেখে রেখে গিয়ে হেডার বসায় দেয়, এটাও তো একটা টাফ, তাই না? এটা টাফ সলিউশন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রেও সলিউশন আছে। এই হেডারটা এখানে না রেখে এটার জন্য সেকেন্ডারি আরেকটা হেডার তৈরি করবো, এটাও টেমপ্লেট থেকেই করব, এটাকে ফুল উইথই রেখে দিব। এখন আপাতত হয়তো মেইন যে হেডারটা ওইটাই পাবে এখানে, বাট আমরা এটার জন্য আলাদা হেডার তৈরি করে এইটার জন্য স্পেসিফিকলি কল করে দিব। দেখাচ্ছি কিভাবে সেটা। টেমপ্লেট, সেভ টেমপ্লেট, হেডার, না, এটা তো আমরা হেডার করতেছি একই উপায়ে, ঠিক আছে। তো এটা আমরা দিব হচ্ছে হেডার, সেকেন্ড দিতে পারেন, পেজগুলোর নাম উল্লেখ করতে পারেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। হেডার সেকেন্ড দিলাম আমরা জাস্ট বুঝার জন্য, আপনি চাইলে অন্যভাবেও এটা আইডেন্টিফাই করতে পারেন। এটা দিলাম, আমি এখানে ডিজাইন করব, অথবা আমি যেহেতু আমার ডিজাইন করা আছে আমি জাস্ট পেস্ট করলাম এখানে। এখানে মেইন মেনুটা ধরাই দিলাম, বা এটার জন্য আলাদা মেনু বানাইতে পারি, ওটাও ধরাই দিতে পারি। পাবলিশ, অ্যাড কন্ডিশন। এবার আর এন্টায়ার সাইট দেওয়া যাবে না, ওই যে দেখেন অলরেডি দেখাচ্ছে এটা কনফ্লিক্ট করতেছে অন্য আরেকটার সাথে। এবার কি করব, এইবার সিঙ্গুলারে যাব, পেজে যাব। এটা কোন পেজ ছিল, আমরা একটু দেখি তো। এটা সম্ভবত নিউ পেজের মধ্যে ছিল। হ্যাঁ, তো আমরা নিউ পেজটাকে কল করবো, এখানে নিউ লিখবো, চলে আসবে নিউ পেজ। এটা আরেকটা পেজের মধ্যে আমরা দিই, তাহলে কি করব, আবার আরেকটা কন্ডিশন, ইনক্লুড সিমিলারলি সিঙ্গুলার পেজ। এবার কি পেজ কল করব, এবার পেজ করবো প্রাইভেসি, ধরেন পি লিখলেও চলে আসবে,
প্রাইভেসি, তাহলে এই দুইটা পেজের জন্য এই হেডারটা অ্যাপ্লিকেবল। এটা ছাড়া বাকি যত পেজ আছে সবগুলো পেজে অটোমেটিকলি এটা পাবে। এতে এটা স্পেসিফিকলি পেজ ধরাই দিছি, তো এটার এন্টায়ার যে সাইডের যে লজিকটা, এটা আর এই দুইটা পেজে কাজ করবে না। সেইবার আমি হোমে যাই, নর্মাল হেডারই আছে, মেইন হেডারটা, এলিমেন্টারও সেম, সিম্পল পেজও সেম, বাট নিউ পেজ ডিফারেন্ট হেডার, প্রাইভেসি পলিসি ডিফারেন্ট হেডার। ক্লিয়ার? জি। অলরাইট, এবার আরেকটা কাজ করা যেতে পারে যে ইন ফিউচারে যদি আমার চেঞ্জ করা লাগে কোনো কিছু, ধরেন এই হেডারের মধ্যে কিছু একটা আমি চেঞ্জেস আনবো, সেটা কিভাবে করব? ওই একইভাবে এইখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট, টেমপ্লেটে যাওয়ার পরে এই যেখানে দেখেন অল নামে একটা অপশন আছে, এখানেও যাবো, অথবা থিম বিল্ডারে গেলেও হয়। থিম বিল্ডার থেকে যদি ম্যানেজ করতে পারেন উইচ ইজ ফাইন। এখানে দেখেন হেডার কোনটা, ফুটার কোনটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেইন হেডার, এটা হচ্ছে সেকেন্ড হেডার। যেটা এডিট করবেন এখান থেকে এডিটে ক্লিক করবেন, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে টেমপ্লেট। মাল্টিপল অপশন জানা থাকলে হয় কি, একটা যদি কখনো কাজ না করে বাই চান্স, তাহলে অন্যটা দিয়ে আপনি কাজ চালাই নিতে পারবেন। অল, এখান থেকে অল ক্লিক করবেন, করলে এখানে দেখেন সব শো করতেছে। তো আপনি চলে যাবেন কোথায়, হেডার, কোন হেডারটা এডিট করবেন, এটা, সো এডিট উইথ এলিমেন্টর। এই যে হেডার এডিট চলে আসলো, এখান থেকে কিছু একটা এডিট করলে এটা কোথায় কোথায় এডিট হয়ে যাবে, যত জায়গাতে এই হেডারটা আমি ইউজ করছি সব জায়গাতে এডিট হয়ে যাবে। ক্লিয়ার? ठीक है। ওকে। আচ্ছা, এটা ছাড়া আরো কিছু অপশন আছে এই হেডারটা এডিট করা, সেটা হচ্ছে এই পেজে যখন আসেন, এই পেজে মাউসটা যদি এলিমেন্টরের উপরে নিয়ে যান, এখানে এডিট এলিমেন্টর, এখানে দেখেন দেখাচ্ছে কোন কোন টেমপ্লেট এখানে ইউজ হচ্ছে। দেখেন এখানে দুইটা পপ আপের টেমপ্লেট লোড হচ্ছে, আর একটা মেইন হেডার নামে টেমপ্লেট লোড হচ্ছে। এইখানে যদি মেইন হেডারে ক্লিক করেন তাহলেও আপনাকে ওই টেমপ্লেট এডিটের অপশনে নিয়ে যাবে। এটা তো শর্টকাট। এই, এটা ছাড়া আরো শর্টকাট আছে। আরো শর্টকাট কি, আপনি পেজ এডিটে চলে যান ডিরেক্টলি। পেজ এডিটে থাকাকালীন যদি পেজের ভেতরে কোনো একটা টেমপ্লেট হেডার বা ফুটার থাকে, সেটাও ডিরেক্টলি এখান থেকে এডিট করা যায়। কিভাবে? এই যেভাবে প্রোটেকশন থাকবে, চাইলে এডিট করতে পারবেন না, আপনাকে এখান থেকে ক্লিক করে ডিজাইনারটা সুইচ করে দেন আপনি এখন ডিজাইন করতে পারবেন। এই যে এটা যদি চেঞ্জ করি, এটা কি শুধুমাত্র এই পেজের হেডার হিসেবে চেঞ্জ হইলো নাকি সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে? এখানে সব কিন্তু জায়গা থেকে। এটাটা সব জায়গা থেকে। সব জায়গাতে চেঞ্জ হবে, যেহেতু এটা টেমপ্লেট, হয়তো আমাকে এডিট করার জন্য একটা শর্টকাট দিচ্ছে এখানে, আর এটা তো সব জায়গাতে অ্যাপ্লিকেবল, জন্য সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হেডার নিয়ে আর কোনো কনফিউশন? সিঙ্গেল হেডার, মাল্টি হেডার। মাল্টি হেডার মানে এক এক পেজের জন্য এক এক রকমের হেডার চাইলে ইউজ করতে পারি। আমি তো দুইটা দেখাইছি, আপনি যদি আরো বেশি লাগে সেটাও করতে পারেন, দুইটা বেশি লাগার কথা না। কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? ফুটারটাও সেম, ফুটারটা জাস্ট ছোট্ট করে দেখাই দিব তারপরেও। আচ্ছা চলেন ফুটার দেখি, ওই একই কথা, একই কাজ, টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, এবার জাস্ট হেডারের জায়গায় ফুটার চলে আসবে, এটা আমি দিয়ে দিব মেইন ফুটার। এবার আর আমি ডিজাইন করতেছি না, আমি জাস্ট রেডিমেড একটা ডিজাইন ইউজ করে দিব এখানে। ধরেন এটা আমাদের মেইন ফুটার। আচ্ছা, বলতেছে একটা টেমপ্লেট কানেক্ট করতে, একটা লাইব্রেরি কানেক্ট করতে হয়, এটা খুব বেশি কঠিন কিছু না। আপনি যদি রেডিমেড টেমপ্লেট গুলো ইউজ করতে চান, হুইচ ইজ ফাইন, রেডিমেড টেমপ্লেট আপনি ইউজ করতেই পারেন। ইভেন ক্লায়েন্টের ডিজাইনের ক্ষেত্রে যদি দেখেন ম্যাচ করতেছে, আপনার টেমপ্লেট নিয়ে করাটাই বেস্ট অপশন। সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি রেসপন্সিভ একটা ডিজাইন পেয়ে গেলেন, প্রফেশনাল একটা ডিজাইন পেয়ে গেলেন, তাই না? ভাইয়া এই যে এখন এলিমেন্টরটা অথেন্টিকেশন করতে বলছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যখন কিনে নিব তখন অনেক সময় যদি অথেন্টিকেট করার প্রয়োজন এটা হয়। লাইব্রেরি অ্যাকাউন্ট আর ওটা আলাদা, তো সো সেক্ষেত্রে দেখা যাবে লাইব্রেরিটা এটা আলাদা। এটার জন্য আপনি জাস্ট সিম্পল যে কোনো এলিমেন্টর অ্যাকাউন্ট হলেই হলো। ঠিক আছে? যে আর যেটা হচ্ছে সিঙ্কিং এর যে ব্যাপারটা, সেটা এলিমেন্টরের লাইসেন্সে যখন যাই না আমরা, ওইখানে যে দেখবেন অ্যাকাউন্ট দেখায়, যেটা আমাদের ডেভেলপার ভার্সনে দেখাবে না। ডেভেলপার ভার্সনে দেখাবে যে এই জিনিসটা দরকার নেই, প্রিমিয়াম ফিচার পাইছো বাট লাইসেন্সের ওই জিনিসটা কানেক্ট করা দরকার নাই, এখানে কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন? যে বাট এটা কিন্তু অ্যাক্টিভেট, লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ আছে। সো এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। সো এই লাইসেন্স গুলা এলিমেন্টর কেন প্রোভাইড করতেছে ডেভেলপার ভার্সন, যাতে আমরা বা ডিজাইনাররা প্র্যাকটিস করতে পারে, এই ভার্সন সম্পর্কে আইডিয়া নিতে পারে ক্লায়েন্টের কাজ করার জন্য। আর কিছু আছে নাল, তারা তাদের এখানে হয়তো বা অ্যাকাউন্ট দেখাবে বা এই দেখাবে, কিন্তু তার সাথে যেহেতু এটা ফ্রি আসতেছে, ওই যে বলে না, যখন
when the product is free you are the প্রোডাক্ট। product, তাই না? সো সেক্ষেত্রে কি আপনাকেই তারা ইউজ করবে, আপনার সাইট ইউজ করবে, আপনার এখান থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা তারা নিবে। হয়তো আপনাকে দিচ্ছে ফ্রিতে, বাট ফ্রিতে কেনই বা দিবে, এটা আসলে মেক সেন্স করে না, রাইট? জি আচ্ছা, তো গাড়ি আর এলিমেন্টরের এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে তারা ডেভেলপার ভার্সন অপশন রাখছে দেখে অনেক ডিজাইনার ডেভেলপার তৈরি হচ্ছে, যারা তাদের এই সার্ভিস গুলা ক্লায়েন্টদের কাছে প্রমোট করতেছে। ক্লায়েন্টরা এই জিনিসটা ইউজ করতে উদ্বুদ্ধ হচ্ছে। যখন এই জিনিসটার উপর অনেক এক্সপার্ট আছে, ক্লায়েন্টরা অটোমেটিকলি এলিমেন্টরি চুজ করতে বাধ্য হবে। কারণ এলিমেন্টর চুজ করলে সে ওই পরিমাণ পর্যাপ্ত ডিজাইনার পাচ্ছে, এফোর্ডেবল প্রাইজের মধ্যে কাজ করে নিতে পারতেছে। আর যেই কাজটা কেউ জানে না, লাইক ধরেন একটা স্কোয়ার স্পেসের প্রজেক্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, একটু আগে আপনাদের যে শুরুতে একটা প্রজেক্ট দেখাইছিলাম মনে আছে না? ওটা স্কোয়ার স্পেসের ছিল। তো এটা ছোট্ট কাজ, জাস্ট আমি ওইটুকু কাজ করছি, আমার জাস্ট ঘন্টা খানেক লাগছে আই থিঙ্ক, $200 কাজ। তো তারপর ক্লায়েন্ট অনেক খুশি। আর এটা এলিমেন্টরে বা ওয়ার্ডপ্রেসে করতে গেলে কিন্তু এটা সর্বোচ্চ $50 হয়তো বা হয়তো। ঠিক আছে, এবং সে ওই $50 অনেক লোক পায় যেত যারা এটা করার জন্য কনফিডেন্ট। সো এটা হচ্ছে ব্যাপার। তো তারাও এই জিনিসটা করছে, এলিমেন্টর এই ডেভেলপার ভার্সনটা কিন্তু এলিমেন্টরের জন্য ভালো, এন্ড অফ দ্য ডে সবার জন্যই ভালো। আচ্ছা, এই যেখানে বলতেছে এটা যদি কখনো বলে এটা লেআউট চেঞ্জ করে ফেলবে আপনার, আপনার এটা যেহেতু আমরা অলরেডি লেআউট সিলেক্ট করেই দিছি, আমাদের লেআউট চেঞ্জ করা দরকার নেই, এটা ডোন্ট অ্যাপ্লাই দিবেন। তাহলে দেখবেন লেআউট চেঞ্জ না করেও ডিজাইনটা চলে আসবে, এই যে চলে আসছে। এটা আমাদের ফুটার, আমি চাইলে এখানে মডিফাই করতে পারি, এডিট করতে পারি, পাবলিশ, ওই সেম কন্ডিশন, এন্টায়ার সাইট দিতে পারেন। আবার আলাদা ফুটার মানে ওটা আবার আলাদা আলাদা পেজের জন্য দিতে পারেন। ঠিক আছে, এবার আমি যদি দেখি, এই যে ফুটার চলে আসছে, এগুলো পেজেও ফুটার পেয়ে যাবেন, ডিফারেন্ট হেডার বাট ফুটার ওই একই। আচ্ছা, আবার চাইলে এখানে এডিটে হোভার করলে আপনি দেখবেন এই যে এটা হেডার পাইছে, এটা ফুটার পাইছে, এটা এখান থেকেও এডিট করতে পারবেন। ক্লিয়ার? জি আচ্ছা, আচ্ছা, এরপরে আরো দুইটা কাজ আছে, দেখবেন আজকে কষ্ট হচ্ছে। না জি, ভাইয়া, শেষ করে আমার দেন। কষ্ট হচ্ছে না। ওকে, তাহলে না, শেষ করি। ওই দুইটা, না না, জি ওই দুইটা দেখাই শেষ করে দেন। ওইটা জি দেখ। জি ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো। চলেন, এই দুইটা জিনিস কি, সেটা হচ্ছে যখন পোস্ট করি আমরা একটা সাইটের মধ্যে, এই পোস্টটা দেখতে কেমন হয় এটাও কিন্তু একটা ব্যাপার। আর আমি প্রত্যেকটা পোস্ট কি যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করব, ক্লায়েন্টকে কি এটা বলে দিব যে তুমি যখন পোস্ট করবা, পোস্ট করা হলে আমাকে বলবা, আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে তোমাকে এটা ডিজাইন করে দিব? এটা হয়? এমন হইতে পারে না ক্লায়েন্ট প্রতিদিন 10টা 15টা 20টা করে পোস্ট করে, হইতেই পারে। আর সেই প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়, এটা তো অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে, এটা তো পসিবল না। সেক্ষেত্রে কি করতে হবে, একটা ডিজাইন করে দিতে হবে, বলে দিতে হবে এইটার মতো করে হবে। ঠিক আছে না? এখন ধরেন একই ডিজাইনের 10টা টি শার্ট দেখতেছেন দোকানে, এই 10টা টি শার্ট আলাদা আলাদা ডিজাইন করছে, একে একটা ডিজাইন করে ক্যাটালগ দিছে, ক্যাটালগটা আপলোড করছে, পরবর্তীতে ওই ওই সেম ডিজাইনের টি শার্ট চলে আসে সবগুলা, ওই সেম ডিজাইনের টি শার্ট ডিজাইন হয়ে গেছে, ওই সেম ডিজাইনের প্রিন্ট হয়েছে। কি মনে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা হাতে হাতে করছে? বুঝি নাই ব্যাপারটা। আর একবার বলেন ভাই। আচ্ছা, আহ আমরা সিল মোহর দেখছি না, সিগনেচারের সময় যে সিলটা দেওয়া হয়, এটা তো দেখছি। জি এই সিলটা কি প্রতিবারই ড্র করা হয়, নাকি ড্র করা আছে প্রতিবার জাস্ট ওটাতে ছাপ্পা দেওয়া হয়, বা ওইটা দিয়ে জাস্ট কালি দিয়ে প্রেস করা হয় আপনার কাগজের উপরে, এরপরে দেখা যায় ওটা হুবহু চলে আসে প্রত্যেকবারই, তাই না? তো ওইখানে তো একটা টেমপ্লেট ডিজাইন করা আছে যে কি আসবে ওইখানে প্রতিবারই, তাই না? তো আমরাও কি করব, এই পোস্টের জন্য একটা টেমপ্লেট ডিজাইন করে রাখবো, একটা পোস্ট করলে পোস্টটা দেখতে এরকম হবে। এখানে হেডার আসবে, তারপরে ইমেজ আসবে, তারপরে টেক্সট গুলো আসবে, তারপরে বাকি ইনফরমেশন আসবে। বুঝতে পারছি? একটা পোস্টের তো কিছু স্পেসিফিক এলিমেন্টস থাকে, তাই না? আমরা যখন একটা অ্যাড পোস্ট করতে যাই, এটা কি টাইটেল, এটা কি ডেসক্রিপশন, আমরা কখনো পোস্ট করি নাই ওয়ার্ডপ্রেসে? জি জি না করেছি। ভাইয়া। বাকিরা সবাই ঘুমাই গেছে, অথবা তারা এক্সপার্ট, দুইটার একটা হবে। এটা এটা কি মনে হয় গুটেনবার্গ না কি বলে? তারা এগুলা জানে। হ্যাঁ, এটা তো গুটেনবার্গ, বা পোস্ট করার সিস্টেম একই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন একটা দিতে হয়, আর পোস্টের মধ্যে থেকে কি করতে হয়, ফিচার্ড ইমেজ অ্যাড করতে হয়। এরপর আরো কিছু এক্সট্রা কাজ আছে, আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারেন, এটা কোন ক্যাটাগরি পোস্ট আর আদার্স এগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সর্বপ্রথম কিছু পোস্ট করব। পোস্ট পাবো কোথায়?
দেখি কোনো ডামি পোস্ট পাই কিনা আপনাদের জন্য। ডামি পোস্টের কিছু সাইট আছে, সাইট গুলো এখন আর মনে নেই। একটা সময় ডামি পোস্ট করে ক্লায়েন্টকে দেখানোর সময় লাগতো, এখন রিয়েল টাইম পোস্ট করে দিই ডিরেক্টলি। এগুলো তো প্লাগ ইন, এগুলো না। ডেমো, পোস্ট থেকে একটা নিউজ পেপার থেকে নিয়ে নেই নিউজটা। এগুলোতে গেলে দেখবেন দামি পোস্ট দিয়ে নিউজ পেপার সাইট সাজানো আছে, ওগুলো নিয়ে ইউজ করতে পারি। তাহলে কোনো ঝামেলা থাকলো না, এবার কপিরাইটের ঝামেলাটাও থাকলো না। আচ্ছা, এই যে এগুলো সবই নিউজ। আমরা এলিমেন্টরিতে একটা সময় এরকম কমপ্লেক্স নিউজ পেপার সাইট ডিজাইন করা দেখবো, এগুলো সামনে আসবে। আচ্ছা, একটা টাইটেল দিলাম, টাইটেলের পরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে ভাইয়া থিম ফরেস্ট থেকে এই যে থিমগুলো, এগুলোকে দেখে দেখে যদি আমরা একেবারে হুবহু যদি কপি করি, সেটা কি কপিরাইট ধরবে? না না, এগুলো কপিরাইট নেই। আচ্ছা, সো এখানে পোস্ট, পোস্টের পরে এখানে স্পেসিফিকলি যদি কপিরাইটের কোনো প্রবলেম থাকে সেটা স্পেসিফিকলি লেখা থাকবে, বাট চিপ ফরেস্ট বা এই টাইপের যে জায়গাগুলো এগুলোর জন্য এটা খুবই রেয়ার কেস। এরকম কোনো সম্ভাবনা আপনি নিজ ইচ্ছা মতো, আর আপনি তো কমার্শিয়াল পারপাসে করতেছেন না, তাই না? না, আমার ওয়েবসাইট মনে করেন যে একটা থিম আমার পছন্দ হলো, কিন্তু এটা আমি কিনতে টাকা লাগবে। তো আমি যেহেতু এটার সমস্যা নেই, মধ্যে, আপনি লেআউট ফলো করতে পারেন। আপনি তো তাদের জি, কন্টেন্ট, তাদের ইমেজ ইউজ করতেছেন না, তাই না? আপনি জাস্ট ইয়েস, লেআউট ফলো করছেন, লেআউট কপিরাইট হয় না। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফিচার ইমেজটা দিব, সেই টপের ইমেজটা ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোথেকে দেবে, যে পোস্ট অপশনে অ্যাড ফিচার ইমেজ। আচ্ছা, এরপরে আমি চাইলে এটা কোনো ক্যাটাগরিতে অ্যাড করতে পারি, আমি চাইলে কোনো ক্যাটাগরি ছাড়াও এটা পোস্ট করতে পারি। আচ্ছা, আমি কিছু ক্যাটাগরি অ্যাড করে আসি। একটা সাইডে তো অবশ্যই কিছু ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করে মানুষ, তাই না? কিছু ক্যাটাগরি নেই, এগুলা ক্যাটাগরির নাম। তো ক্যাটাগরিটা জাস্ট দিয়ে এন্টার দিলে হয়ে যাবে, শর্টকাট এটা। সবই তো সেম ক্যাটাগরি, সব সেলিব্রিটি। এগুলো ধরেন ক্যাটাগরি, হ্যাঁ। সব ক্যাটাগরিতে পোস্ট করবো না, জাস্ট কয়েকটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। এগুলো ক্লায়েন্ট আপনাকে কোনো ডগ বা কোনো কিছুতে দিয়ে দিবে যদি আপনাকে পোস্ট করতে হয়। যদি ক্লায়েন্ট পোস্ট করে দেয় তাহলে তো কথাই নেই, এগুলোই দিয়ে দিই ইমেজ, একটা ইমেজ আপলোড করার সময় নেই। আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেলিব্রিটি আগেরটাতে ক্যাটাগরি সিলেক্ট করি নাই, চাইলে ওটা দিয়ে এখন গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে আসতে পারি। এই যে এটা আনক্যাটাগরিজ আছে, সো কুইক এডিট, আনক্যাটাগরিজ উঠাই দিয়ে আমি ডিফারেন্ট একটা ক্যাটাগরিতে এটাকে দিয়ে দেবো। তো সবগুলো বডি মনে হয় সেম ইউজ করছে। আচ্ছা, এটাতে মিউজিক ক্যাটাগরিতে দিলাম। আপনি চাইলে একটা ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট করতে পারেন, একটা পোস্টের মধ্যে দুইটা তিনটা আলাদা ক্যাটাগরি দিতে পারেন। ধরেন এটা মিউজিকও আবার মেকআপ রিলেটেডও নিউজ আছে এটার মধ্যে, এটাও হইতে পারে। অনেক নিউজই হয়, যেমন ধরেন এটা বাংলাদেশের নিউজও হইতে পারে, আবার খেলার নিউজও হইতে পারে। বাংলাদেশ কোন একটা টুর্নামেন্টে ভালো খেলছে বা এরকম কিছু একটা, সো এটা বাংলাদেশেরও নিউজ, আবার খেলারও নিউজ। তো সেক্ষেত্রে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যায়, কোনো সমস্যা নেই। আহ মিউজিক কি দিয়ে দিলাম, আর এখানে ফিচার ইমেজ লাগবে, এইখান থেকে ফিচার ইমেজ এড করে দিলাম।
সো এইটা দিয়ে আপাতত আমরা কাজ দেখি কিভাবে হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এই পোস্ট গুলা কেউ যদি ভিজিট করে, দেখতে এরকম দেখা যাচ্ছে, খুবই বোরিং, দেখতেও সুন্দর না, এরকম না। এখানে একটা ব্লগ পেজও দরকার আমাদের। একটা ব্লগ পেজ করি। ব্লগ পেজটা আপনি ব্লগ নাম দিতে পারেন, নিউজ নাম দিতে পারেন, যে কোনো কিছু নাম দিতে পারেন। ধরো আমি নাম দিলাম নিউজ, আপনি নাম ব্লগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এলিমেন্টর ফুল উইথ, যাতে হেডার ফুটার পায়। নিউজটাকে এখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই যে নিউজ, মেনুর মধ্যে অ্যাড করে দিলাম। সেভ। এইবার আমি যদি দেখি, এখানে নিউজ নামে একটা অপশন আসছে, এটা তো তুই যাই, এখানে কিছুই নেই। কেন নাই? কারণ এটা নিউজ পেজ হিসেবে আমি কলই করি নাই। সো নিউজ পেজ এটাকে বানাইতে হবে কিভাবে? আমরা অনেক সময় ভুল করি, এটাকে এডিট করে ডিজাইন করা শুরু করি। এটাতে এডিট করার কিছু নাই, এটা আসবে হচ্ছে এখান থেকে। কোথা থেকে? সেটিং, রিডিং। এই পোস্ট পেজ, যেটা আগে তো হোম পেজ করছি একবার, পোস্ট পেজটা বাকি ছিল। এই পোস্ট পেজটা আপনি ব্লগ নামে পেজ যেটা করছেন বা নিউজ নামে যে পেজটা করছেন, ওই পেজটা ধরাই দিবেন। এবার আপনি যদি রিলোড দেন, এই দেখেন পোস্ট গুলো চলে আসছে। নট ইন এ গুড ওয়ে, বাট আসছে। এটাকেই সুন্দর করা এখন আমাদের দায়িত্ব। আচ্ছা, ফার্স্ট অফ অল যেই কাজটা করব সেটা হচ্ছে এই ব্লগ পেজটা যাতে সুন্দর হয় সেটা করবো। এখন ব্লগ পেজ কোত্থেকে করে? ব্লগ পেজ এই পেজটাকে এডিট করে করতে হয় না, পেজটাকে এডিট করে করলে কাজ করবে না। করতে করতে থেকে টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ টেমপ্লেট, এটার নাম হচ্ছে আর্কাইভ। নাম কি বলেন? আর্কাইভ। আর্কাইভ। এটা মনে রাখতে হবে, ঠিক টাইপ। আছে? সো আমি দিলাম মেইন ব্লগ বা ব্লগ আর্কাইভ, ঠিক আছে? আর্কাইভ কেন? শুধু ব্লগ পেজ না, এটা এটা ক্যাটাগরি পেজ গুলো একই ডিজাইন হবে, কারণ ব্লগ পেজ ক্যাটাগরি পেজ একই ডিজাইন হয়। শুধুমাত্র ব্লগ পেজে সব পোস্ট থাকে, আর ক্যাটাগরি পেজে শুধুমাত্র ওই ক্যাটাগরির পোস্ট গুলো থাকে। এখান থেকে রেডিমেড ডিজাইন নিতে পারেন। এখান থেকে রেডিমেড ডিজাইন নিলেই আপনাদের জন্য সহজ হবে কাজটা, বাট আমি আজকে দেখাচ্ছি কিভাবে নিজে থেকে করতে হয়। এখানে সর্বপ্রথম দিব কি? টাইটেল। আর্কাইভের টাইটেল, আমি কোন পেজে আছি সেটা টাইটেলটা যাতে এখানে আসে, এটাকে ডিজাইন করবেন সুন্দর করে। টেক্সট কি আছে এটা দেখার দরকার নেই, টেক্সট হচ্ছে যখন যেই ক্যাটাগরিতে যাবেন সেটা দেখাবে এখানে। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আর্কাইভ লেখাটা দেখাচ্ছে, যাতে আপনি ডিজাইন করে বুঝতে পারেন কি করতেছেন। আচ্ছা, দেন আপনি কই যাবেন? আমরা এখানে একটু স্পেসিং দিয়ে দেই। আচ্ছা, আর্কাইভের পরে আপনি অ্যাড করবেন হচ্ছে আর্কাইভের পোস্ট গুলা। ব্লগ পেজ হলে সব পোস্টই থাকবে, আর্কাইভ পেজ মানে ক্যাটাগরি পেজ হলে শুধুমাত্র ক্যাটাগরি পোস্ট হচ্ছে। মোস্ট পপুলার সেলিব্রিটি, এই পোস্টের মধ্যে আমরা ফিচার ইমেজ অ্যাড করি নাই, ফিচার ইমেজ অ্যাড করে দিই। আচ্ছা, সো এখানে আমরা এটা ডিজাইনটা করি। এটা আসছে ফিচার ইমেজটা, এখন তো শো করবে না, রিলোড দিতে হবে। সো এখান থেকে কয়েকটা ডিজাইন আছে, ফুল কন্টেন্ট, ক্লাসিক, কার্ড। কার্ড ডিজাইনটা সুন্দর এলিমেন্টরের। এই যে দেখেন, এখানে একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা এই পোস্টটা তেমন কোনো কন্টেন্ট নাই, সো এটা ফেলে দিই। আচ্ছা, আর এইগুলা বড় বড় চলে আসছে, এত বেশি টেক্সটের দরকার নাই, সো এটাকে এখান থেকে স্ট্রাপটা কমাই দিব, ঠিক আছে? এটাকে 30 বা আরো কম করে দিব, এখানে দেখাবে না, বাট আমি যখন সাইটটা ভিজিট করব। আচ্ছা, এখানে কন্ডিশন অ্যাড করতে বলতেছে। এটা কি হবে? অল আর্কাইভ দিয়ে দিব, ঠিক আছে? অল আর্কাইভ মানে ব্লক পেজ এন্ড যত ক্যাটাগরি পেজ গুলো আছে এগুলা। আমি চাইলে শুধু ব্লক পেজ ধরাইতে পারতাম, বাট এটা আসলে সিস্টেমটাই সবগুলা পেজ হবে। এখন আমি যদি যাই সাইটে, বুঝতেছি কি? জি ভাইয়া। ওকে, সো এই যে দেখেন, চলে আসছে না সুন্দর করে? এখানে ছোট করে আসছে টেক্সট, আপনি চাইলে টেক্সট ফেলেও দিতে পারেন, অফ করে দিতে পারেন, এটাও পসিবল। এখন জাস্ট অফ করবেন আর এই পেজে, নিউজ পেজে এসে রিলোড দিবেন। এই যে দেখেন, এরকম আসছে। সো আমি চাইলে এই যে এটা বাদ দিতে পারি, যেহেতু আমাদের ইমেজ নাই এখানে। ইমেজটা গ্র্যাবেটার থেকে করতে হয়, আপনাদের হয়তো দেখাই দিছি। সো এখান থেকে চাইলে ইমেজটা অ্যাড করতে পারেন। আপনার যেই লোকে পোস্ট করছে তার ইমেজ এখানে দেখাবে। আর আপনি যদি মনে করেন না, তাদের সবার ইমেজ নাই, দেখতে বাজে লাগে, তাহলে অ্যাভাটার অফ করে দেন। আপনি চাইলে এখানে যে এই জিনিসগুলো, রিড মোডটা কেমনে লেখা আসছে, তারপরে যে এইখানে যে ডাটাটা, মেটা ডাটা বলে, মেটা ডাটা গুলো এই যেগুলা কি কি আসছে, আরো ডাটা অ্যাড করতে পারেন, টাইম অ্যাড করতে পারেন চাইলে, এই টাইমটাও দেখাচ্ছে, ঠিক আছে? এরকম আপনি মেটা ডাটা অ্যাড করতে পারেন, বাতিল করতে পারেন। ইমেজের রেশিও ছোট বড় করতে পারেন আরো, ঠিক আছে? মানে ইমেজটা রেশিওটা কতটুকু নিচে টোটাল, এটা দেখাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। মূল বিষয়গুলো এগুলাই। আর এখানে একটা পেজিনেশনের ব্যাপার আছে, যদি অনেকগুলা পোস্ট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন পোস্টগুলো কয়টা পেজে ভাগ হয়ে যাবে। পেজ হিসেবে দিতে পারেন, প্রিভিয়াস নেক্সট দিতে পারেন, তাহলে কি হবে পরবর্তী পেজে যদি আরো পোস্ট থাকে, যেখানে তো আমাদের পোস্ট কম, আরো পোস্ট থাকলে যে প্রিভিয়াস নেক্সট এরকম করে দেখাইতো, পরের পেজ এরকম। আর একটা হচ্ছে অন ক্লিক লোড, সেটা হচ্ছে পোস্ট যে কয়টা এখানে দেখাবে, তারপরে লোড মোর ক্লিক করলে আরো 4টা পোস্ট দেখাবে, আবার ক্লিক করলে আরো 4টা পোস্ট দেখাবে, এরকম আর কি। সো আর হচ্ছে ইনফিনিটি স্ক্রল, সে প্রথমে 10টা পোস্ট লোড হবে, স্ক্রল করতে থাকবে আর পোস্ট লোড হইতে থাকবে এরকম। এটা খুবই চমৎকার একটা ফিচার, এটা আগে ছিল না, আগে অনেক কষ্ট করে করতে হতো এই জিনিসটা, এখন সহজে দিয়ে দিছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ডিজাইন। আর স্টাইল তো বুঝেনি আপনারা, এগুলার ভেঙে ভেঙে দেখানোর কিছু নাই, তাই না? কার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেন তাহলে কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার হবে, এগুলা নিজে থেকে একটু ট্রাই করতে হবে। নতুন কিছু থাকলে আমি নিজে দেখাই দিতাম। এই হচ্ছে আমাদের আর্কাইভ পেজ। এবার যদি আমি নিউজ পেজটা রিলোড দেই, আমাদের পেজটা রেডি। আমরা চাইলে ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারতাম, এই নিউজের আন্ডারে আমরা চাইলে ক্যাটাগরি গুলাকে সাবমেনু হিসেবে দিয়ে দিতে পারি। সো এখান থেকে যে ক্যাটাগরি, ভিউ অল, সবগুলা চেক করলাম, আনক্যাটাগরি বাদ দিলাম। এগুলাকে এই যে নিউজের আন্ডারে সাব ক্যাটাগরি জাস্ট একটু ডান দিকে দিতে হয়, ঠিক আছে, সবসময়। তাহলে হচ্ছে সাব আইটেম হয়ে যায় তাহলে। এবার কি হবে, আমরা যদি সাইটটা ভিজিট করি, আমরা দেখবো নিউজের আন্ডারে একটা অ্যারো দেখাবে, এখন এই হোভার করলে বাকি ক্যাটাগরি গুলো শো করতেছে। সো এই ক্যাটাগরি গুলো ভিজিট করলে ওই ক্যাটাগরির যে পোস্ট দুইটা আছে, একটা আছে দুইটা আছে যাই আছে দেখাবে। যেমন মিউজিকের মধ্যে দুইটা পোস্ট আছে, এই দুইটা দেখাবে। চমৎকার না ব্যাপারটা? আচ্ছা, এখন যদি কেউ পোস্ট পড়তে চায়, তাহলে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না এখানে। এটার জন্য একটা টেমপ্লেট সিস্টেম আছে, সেটাকে কি বলে? সেটাকে বলে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। সো টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, সিঙ্গেল পোস্ট, এখানে নাম দিব সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। ওকে, সো এখানে কিছু রেডিমেড দেখাচ্ছে, রেডিমেড নিতে পারি চাইলে, অথবা নিজেদের মতো করেও ডিজাইন করতে পারি। একটু লোড হচ্ছে, ডিজাইনটা কিরকম হবে? এখানে একটা নিব, দেন এখানে এই যে পোস্টের টাইটেলটা প্রথমে নিব, টাইটেলটা ডিজাইন করব, তারপরে পোস্টের ইমেজটা নিব, তারপরে পোস্টের বাকি বডির কন্টেন্ট গুলো নিব, ওইটাকে ডিজাইন করব কত পিক্সেল হবে না হবে। সেটা হচ্ছে পোস্ট অল, পোস্ট গুলাতে পাবে, ঠিক আছে, ইনক্লুড পোস্ট অল। 7 ক্লোজ, এটা রিলোড দিতে হবে যেহেতু এখানে দেখাচ্ছে না, রিলোড দিই। তো পুরো কনসেপ্টটা বুঝতে পারছি আজকে। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো পোস্টের টাইটেল নিয়ে আসি, টাইটেলটা এখান থেকে ডিজাইন করবেন সুন্দর করে।
ব্ল্যাক এর মধ্যে 3030, এই কালারটা অনেক সুন্দর একটা কালার। বাঘ 3030 দিলে অটোমেটিকলি একটা কালার নিয়ে নিচ্ছে সে। আচ্ছা যাই হোক, এখানে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তার নিচে দিলাম, বড় করে একটা ফিচার্ড ইমেজ আসলো। চাইলে ছোট করতে পারেন আপনার লেআউটের টেস্ট বুঝে। আচ্ছা, তারপর হচ্ছে পোস্টের কন্টেন্ট, বাকি যে ডিটেলস কন্টেন্টটা এটা চলে আসবে। এটাকে ছোট বড় যা ইচ্ছা করতে পারেন, এখান থেকে টাইপোগ্রাফি ছোট বড় যা ইচ্ছা করতে পারেন। ধরেন 24 পিক্সেল দিলে বিশাল বড় বড় হয়ে যাবে, কমায় 18 পিক্সেল করে দিলাম ধরেন। ফন্ট এন্ড আদার্স এগুলো ফিক্স করব, কালারটা ফিক্স করবো এখান থেকে। দেন আর কি আছে অপশন, দেন এখানে ইনফোর কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, এটা হচ্ছে পোস্টের উপরে দিব, এখানে চলে আসছে। তো এখান থেকে স্ট্রাকচারে গিয়ে এটাকে এটার উপরে উঠাই দিই। আচ্ছা দেখেন ইনফোর মধ্যে কি কি অ্যাড করা যায়, অথর কে পোস্ট করছে সেটা, ডেট, কবে পোস্ট করা হয়েছে, টাইম, কমেন্ট, এখানে আরো কিছু আছে। তো এখান থেকে একটা কাজ করতে পারেন, কাস্টম। কাস্টম থেকে এখানে আপনি ক্যাটাগরি দিতে পারেন বা এই টাইপের জিনিসপত্র দিতে পারেন। যেমন এখান থেকে কোনটা দিব, টার্মস, চুজ ক্যাটাগরি। তাহলে কি হলো, কোন ক্যাটাগরি এটা, ওটা শো করবে। ঠিক আছে, তো এবার আপনি যদি দেখেন একটা পোস্ট, এই পোস্টটা কোন ক্যাটাগরির এটা দেখাবে, ওখানে ক্লিক করে ওই ক্যাটাগরি ভিজিট করতে পারবে। এরকম এগুলো ডিজাইন করবেন সুন্দর করে। এখানে দেন টেক্সট আইকন দুইটারই কালার আলাদা আলাদা, টেক্সট সাইজ কালার এগুলো দেওয়া যায়। এটা মাঝখানে রাখতে পারেন চাইলে, এরকম সাইডে রাখতে পারেন। আচ্ছা, এরপর কি আছে, অথর বক্সে আলাদা বড় করে দেওয়া যায়, যেটা এই যে এখানে ছোট করে আছে, এটাকে আলাদা যদি চান স্পেসিফিক্যালি বড় করে দিবেন। সাংবাদিকে একটু দিলেন ক্রেডিট, এটাও করা পসিবল। পোস্টের নেভিগেশন এটা খুব চমৎকার একটা জিনিস, পোস্টের নিচে অ্যাড করে দিলে এর আগের পোস্ট এবং পরের পোস্ট এখান থেকে ভিজিট করে দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, তারপরে এই হচ্ছে ব্যাপার। আর লাস্টে কমেন্ট করার একটা অপশন দিয়ে দিলেন, এখানে কমেন্ট করতে পারবে। কমেন্ট এন্ড ডিজাইনটা আনফরচুনেটলি এখান থেকে ডিজাইনের কন্ট্রোলটা এলিমেন্টের উপরে রাখে নাই ওয়ার্ডপ্রেস। সো এখান থেকে থিমে যেটা পাবে ডিজাইন, অটোমেটিকলি ওই ডিজাইনটা এখানে লোড হবে। ঠিক আছে, আর সোর্সটা হচ্ছে কারেন্ট পোস্ট, যেই পোস্ট আছে ওই পোস্টের কমেন্টটা এখানে শো করবে, ওই পোস্টে কমেন্ট করতে পারবে। হয়ে গেল তাহলে ব্যাপারটা। আমরা উপরে নিচে পেডিং এন্ড রেসপন্সিভ এর ব্যাপারটা এরকম, এখানে থেকে রেসপন্সিভ করলে পোস্টটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। এটা তো আমরা সবাই বুঝি। এই এখন আপনাদের কাজ কি থাকবে, এইটা হচ্ছে ব্যাপার। আপনাদেরকে আমি এখন অ্যাসাইনমেন্ট বুঝাই দিচ্ছি কি করতে হবে। ভাইয়া আমার একটা বিষয় জানার ছিল। বলে ফেলেন। মনে করুন আমার একটা ওয়েবসাইট আছে যেটাতে মোটামুটি 8 থেকে 9টা পেজ আছে। হুম। তো এখন আমি চাচ্ছি সবগুলো পেজের ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজে ভার্সন করবো আর কি, ফ্রেঞ্চ বা স্প্যানিশ। আচ্ছা, তো এটা তো প্লাগইন দিয়ে করা যায়, বাট আমি চাচ্ছি প্লাগইন ছাড়া এমন তো সিস্টেম করবেন। করতে যে প্রথমে লোড হবে ইংলিশ ভার্সনটা, হ্যাঁ। কিন্তু পাশে স্প্যানিশ একটা লেখা থাকবে, ওখানে ক্লিক করলে সবগুলো পেজ স্প্যানিশ হয়ে যাবে। হুম, এটাই প্লাগইন দিয়ে করা যায়। এখন যেটা বললেন এটাই প্লাগইনের কাজ। প্লাগইন দিয়ে করলে এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো না? ড্রপ ডাউন দেখাবে, আর যদি মনে হয় যে কিছু কিছু জায়গায় অটোমেটিকলি যে এটা হয়, ওটা তো ভালো হয় না তাই না। অটোমেটিক জি করার জন্য এটার একটা প্লাগইন আছে, WPML, এটা দিয়ে করা যায়। ঠিক আছে, জি WPML প্লাগইনটা, এই প্লাগইনটা দিয়ে অটোমেটিকলি করে দিবে। তারপরে আপনি গিয়ে গিয়ে কোন হুম। জায়গাতে যেতে আপনি চাচ্ছেন যে যেটুকু ভাল লাগে না ওইটুকু আপনি হাতে লিখে দিবেন স্প্যানিশ ভাষায়, সেটাও পসিবল। পুরো সাইটটাও চাইলে আপনি নিজের হাতে করে স্প্যানিশ লিখতে পারেন। মানে দুইটাই অপশন পেয়ে যাচ্ছেন এখানে আর কি। ওখানে আমি একটা প্লাগইন দিয়ে করেছি, ওখানে দেখা যায় পেজগুলোকে ওরা কপি করে প্রথমে। হ্যাঁ, তো কপি করার পরে ওখানে আমি অবশ্য কন্টেন্টগুলো বসাতে পারি, কিন্তু আমি লজিকটা বুঝতে পারছি না আর কি, বোঝার চেষ্টা করছি। আমি যদি ম্যানুয়ালি পেজগুলো ক্রিয়েট করি হ্যাঁ, হ্যাঁ। স্প্যানিশ কন্টেন্ট দিয়ে, না, ম্যানুয়ালি করলে তারপরে প্লাগইনের সাথে ওটা সিঙ্ক হবে না। প্লাগইন দিয়ে যে পেজগুলো হয়েছে না, অটোমেটিকলি প্রত্যেকটা পেজেরই 3টা ভার্সন হবে, যে কয়টা ল্যাঙ্গুয়েজ করবেন ওই কয়টা ভার্সন হবে। সো ওই জি ভার্সন ওইভাবে কাজ করতে হবে, তাহলে যখন ও সুইচ করবে তখন ওই ভার্সন গুলাতেই ভিজিটর ব্রাউজ করতে পারবে। ঠিক আছে, তো বেস্ট অপশন জি হচ্ছে যে প্লাগইনটা দিয়ে করতেছেন ওই প্লাগইনটা দিয়ে একটু ইউটিউব করে দেখেন যে একটা টিউটোরিয়াল পান কিনা, টিউটোরিয়ালটাকে শুরুতে ফলো করলেই ক্লিয়ার হয়ে আসবে ব্যাপারটা।
কঠিন না, আসলে সহজ ব্যাপারটা, ঠিক আছে। জি। জাস্ট বুঝতে হবে শুরু থেকে যে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। লাস্ট কি ভাইয়া আর হচ্ছে ডিজাইন ইন্সপিরেশনের জন্য কোত্থেকে দেখতে পারি সাইট? এটা হচ্ছে থিম ফরেস্টে গিয়ে আপাতত এইচটিএমএল সিএসএস টেমপ্লেট লিখে সার্চ করে ওখান থেকে করেন, কারণ এইচটিএমএল সিএসএস বাইরে অন্য টেমপ্লেট গুলো নিলে দেখবেন কি ওগুলো অনেক কমপ্লেক্স করে করে, কারণ ওরা তো চাই সেল যাতে হয় এটা, তাই না? ওরা তো সহজ করে করবে না, ওরা অনেক কোড টোড অনেক কিছু ইউজ করে করবে। তো বেস্ট জি হচ্ছে জি। এইচটিএমএল সিএসএস যে টেমপ্লেট গুলো আছে না, হুম। ওইগুলা সার্চ করেন থিম ফরেস্টে গিয়ে, সার্চ করে এইচটিএমএল সিএসএস দিয়ে যে টেমপ্লেট গুলো বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট ছাড়া, ওগুলা ডিজাইন কপি করার চেষ্টা করেন, তাহলে ডিজাইনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, লাস্ট প্রজেক্ট যেটা দিছিলাম, প্রজেক্টটার নাম কি ছিল? রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ। প্রজেক্টের নাম কি ছিল? এটা কি স্পেসিফিক ছিল নাকি হিরিক ছিল বা কোনটা ছিল? হিরিক সম্ভবত এরিক ছিল। ছিল স্যার, এরিক আচ্ছা, ছিল। আচ্ছা, ঠিক আছে। আজকে একটা প্রজেক্ট দিব। হোম এসিও নামে তো কোনো প্রজেক্ট আমরা করি নাই, তাই না? এটা করছি কি? না, এটা করা হয়নি। এটা খুবই চমৎকার একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ল্যান্ডিং পেজটা করবেন। সেই পেজটা দেখেন, ডিজাইন করে সবই পারবেন মনে হচ্ছে, তাই না? এগুলা ইমেজ, কি কি করবেন না সেটা বলতেছি। যেখানে একটা স্লাইডার আছে, দেখেন স্লাইডারটা লাগবে না, জাস্ট নর্মালি স্লাইডার ছাড়া যে যে সেকশনটা দেখা যাচ্ছে, এই পাশে টেক্সট, এই পাশে ইমেজ, এটা হিরো সেকশন, এগুলা সব নর্মালি সাজা আছে, হুবহু করবেন। হোম এসিও আমার নিজেরও ক্লাস আছে পুরোটা, যে আমি ক্লাসে করে দেখাইছি, আপনাদেরকে তো অন্য প্রজেক্ট দেখাইছি, কারোকে হয়তো হোম হোম এসিও দেখাইছি। সো এরকমও আছে। এটা লাগবে না, স্লাইডারটা আপাতত লাগতেছে না, চাইলে ট্রাই করতে পারেন, বাট নর্মালি 3টা কলাম দিয়ে এটা ডিজাইন করবেন, এগুলো করবেন। এটা তো হুবহুই আছে এলিমেন্টরে। প্রাইসিং টেবিলটা হুবহু হবে না, কাছাকাছি করবেন, যেটা আছে যেটা দিয়ে কতটুকু করা যাচ্ছে অতটুকু করবেন, ঠিক আছে। এগুলো প্রাইসিং টেবিল গুলা, এগুলো সামনে যখন আমরা অ্যাডনে মুভ করবো, আমরা তো অনেকগুলো অ্যাডন দেখবো, ওই অ্যাডন গুলোতে দেখবেন যে এর থেকেও সুন্দর সুন্দর ডিজাইনও আছে। আচ্ছা, তারপরে এগুলো করবো, এই হোভার ইফেক্টে যদি এটা আনতে পারি বেশ, না আনতে পারলে নর্মালি জাস্ট ইমেজ থাকবে, আর এটা 3টা কলম দিয়ে এগুলো ডিজাইন করবো। এগুলো তো বুঝতেছি। এটা একটা বুক যেটাকে মার্জিন ম্যানেজ করে একটু উপরে উঠাইছে, ঠিক আছে। আর লাস্টে ফুটারটা। এখন ব্যাপার হচ্ছে এইটা আপনি ডিজাইন করবেন হোম পেজ হিসেবে, এন্ড হোম পেজের পাশাপাশি একটা ব্লক পেজ থাকবে। ব্লক পেজটা আমি আজকে যেভাবে করছি ওইরকম হবে, এবং ব্লক পেজ এন্ড আদার সব জায়গাতে হেডার ফুটারটা টেমপ্লেট থেকে যাতে লোড হয়। তো আপনার থাকবে দুইটা, হোম, নিউজ বা ব্লক পেজ। ব্লক পেজের আন্ডারে ক্যাটাগরি গুলো শো করবে, অ্যাটলিস্ট 5টা ক্যাটাগরিতে 20টা পোস্ট করবেন। নিউজে গেলে এরকম একটা সুন্দর টেমপ্লেট যাতে আসে, এন্ড ক্যাটাগরিতে গেলে এটা তো অটোমেটিকলি পাচ্ছেই, যেহেতু নিউজ আপনি করছেন অটোমেটিক পাবে। পোস্টটা যাতে সুন্দর করে পড়া যায় এরকম, পুরো ব্যাপারটা বুঝতে পারছি। জি। ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি, শুধু হোম পেজটা করবেন, হ্যাঁ। মেনুটা ফলো করার দরকার নাই, হেডারটা এরকম হবে, এখানে লোগো, এখানে মেনু হবে, মেনুতে হোম, ব্লগ বা নিউজ। নিউজ হোভার করলে 5টা ক্যাটাগরি শো করবে। নিউজে গেলে দেখতে হবে এরকম, বাট নিউজে গেলেও তো হেডারটা আছেই, ফুটারটাও আছেই। তো হেডার ফুটার পাচ্ছেন কই? এই হেডারটা আর এই ফুটারটা। আচ্ছা, তারপরে যে পেজ পোস্ট গুলো আছে, পোস্ট গুলো পড়তে গেলে এরকম সুন্দর করে ডিজাইন করবেন, প্রত্যেকটা পোস্ট যাতে ডিজাইনটা থাকে। So, একটা ডিজাইন করলে বাকিগুলো পেয়ে যাচ্ছেন আশা করি। বুঝতে পারছেন? এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্টটা। তারপরে যদি এই টেমপ্লেট করতে গিয়ে কোনো সমস্যা হয়, নিজেদের মধ্যে আলোচনা করে সলভ করার ট্রাই করবেন। তাও যেগুলো সলভ না হয় নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাকে বলবেন, ওগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার? ভাইয়া আমরা তো এলিমেন্টর আর শপিফাই শিখছি, তো আমাদেরকে পোর্টফোলিও সাইট কি আপনারা দেখাবেন নাকি কিভাবে? পোর্টফোলিও সাইট সরাসরি না দেখাইলেও আপনাদেরকে কিছু ভিডিও এন্ড যে ম্যাটেরিয়ালস গুলো লাগে ওগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে চুজ করতে পারবেন। আমি দেখাইলে হবে কি, ওইটা সবাই ফলো করবে, তো একই টাইমে আপনারা হুম। ফাইবার ক্যাশে যাবেন, হয়তো একই ক্লায়েন্ট আপনাদেরকে নক করবে, যখন দেখা যাবে একই রকম পোর্টফোলিও সবার, কাজ বের করাটা কষ্ট হয়ে যাবে। সো আমি যে জিনিসটা ভেরিয়েশন রাখতে চাই, আগে আমি দেখাইতাম এটা সরাসরি, সেই জন্য আমি কি করবো, আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব যাতে আপনি সময় নিয়ে করতে পারেন। কারণ আপনাদের তো এখন আমি যদি দেখাই, তাহলে হয়তো অ্যাসাইনমেন্টের জন্য 3 দিন 4 দিনের মধ্যে করে ফেলবেন, ওটা হয়তো অত সুন্দর হবে না। তো আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে। আর কেউ যদি চান নিজে থেকে অলরেডি পোর্টফোলিওটা বিল্ড করা স্টার্ট করেন, কোনো থিম প্লাগইন লাগলে জানাইন আমাকে, আমি ট্রাই করবো, এটা যদি আমাদের কাছে থাকে আমি ওটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। ভাইয়া ওই যে ইউটিউবে আপনি আপনার পছন্দের কোনো টিউটোরিয়াল আছে যা ইউটিউবে ফলো গিয়ে, করা যায়? আমাদের চ্যানেলে গিয়ে
জি। পোর্টফোলিও লিখে সার্চ করলেই দেখবেন কিছু পোর্টফোলিওর ভিডিও আছে, ওটা দেখে আইডিয়া নিতে পারেন। ওগুলো সবগুলোই ভালো। আমার নিজেরও আচ্ছা, ক্লাস ঠিক আছে, আমার অন্য মেন্টর যারা আছে তাদেরও ক্লাস আছে। সেগুলো দেখে যেটা দেখা যাবে আপনার দেখলেই বুঝতে পারবেন যে এই পোর্টফোলিওটা আপনার ভালো লাগতেছে, সো ওইটা ফলো করতে পারেন। ঠিক আছে? তারপর থিম ঠিক আছে। প্লাগইন যদি দরকার হয় সেক্ষেত্রে তো আমরা আছি। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ওকে। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।